বলো তো ঠিকঠাক গ্রুপ থেকে লাইভে আসছে কিনা। তাহমিদ বলছে দাদা কেন্দ্রমুখী ত্বরণের ভেক্টর ফরম্যাট কোনটা? এটা আমি গতদিন বলবো কিন্তু এটা ভুলে গেছি। তারপরে আমি ক্লাস শেষ হওয়ার পরে মনে পড়ছে যে একটা ছেলে বারবার এই প্রশ্নটা জিজ্ঞেস করতো। আচ্ছা দাঁড়াও, আজকে প্রথমে বলতেছি। বুঝছো তাহমিদ? ওকে দাদা, নেক্সট উইক থেকে এক্সাম। আজকে এই অধ্যায়ের অফিসিয়াল শেষ হয়ে যাবে, যেটা দিয়ে তুমি এক্সাম পার হয়ে আসতে পারবা, কোনো সমস্যা নেই। চলো 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 শুরু করি। ব্যাংকিং আজকে পড়াবো, ইয়েস। ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা নিউটনিয়ান বলবিদ্যা অধ্যায়ের 22তম ক্লাসটা করব। আজকের ক্লাসে আমরা পড়ব হচ্ছে কেন্দ্রমুখী বলের একটা সুন্দর উদাহরণ, যেটা আমাদের সৃজনশীল প্রশ্নের জন্য বা অ্যাডমিশন টেস্টের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে ব্যাংকিং। এই ব্যাংকিং টপিকটা আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো তার আগে একটু বলে নিই, কেন্দ্রমুখী ত্বরণের ভেক্টর ফরম্যাট বা কেন্দ্রমুখী বলের ভেক্টর ফরম্যাটটা কি। দেখো, কেন্দ্রমুখী বল কোন দিক বরাবর ক্রিয়া করে? কেন্দ্রমুখী বল বা কেন্দ্রমুখী ত্বরণ কোন দিক বরাবর ক্রিয়া করে? কেন্দ্রের দিক বরাবর। এটা হচ্ছে এফসি, এটা হচ্ছে এ, তাই তো? তাহলে এফসি বা এ ডিরেকশন, বলো তীর চিহ্ন এদিকে দিছি তার মানে কি এদিকে? না, তাই না? তীর চিহ্ন এই যে মাথার উপর যে তীর চিহ্ন দিছি, সেই তীর চিহ্ন মিনিং কি এদিকে? না, খবরদার খবরদার। এটার মিনিং হচ্ছে একটা ভেক্টর। এবার দেখো, কেন্দ্রমুখী ত্বরণ বা কেন্দ্রমুখী বল, কেন্দ্রমুখী ত্বরণ হচ্ছে ভি স্কোয়ার বাই আর ওমেগা স্কোয়ার আর। আর কেন্দ্রমুখী বল এফসি, এটা ইকুয়াল টু হচ্ছে এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর, আর এটা হচ্ছে এম ওমেগা স্কোয়ার আর। তো দেখবা বই একটা এমসিকিউ আসছে যে কেন্দ্রমুখী বলের ভেক্টর ফরম্যাট কোনটি। তো তুমি দেখো, ব্যাসার্ধ ভেক্টরের যে ডিরেকশনটা, সেই ব্যাসার্ধ ভেক্টরের ডিরেকশনটা কিন্তু এই বরাবর। এটা কিন্তু ব্যাসার্ধ ভেক্টর আর এর ডিরেকশন। ব্যাসার্ধ ভেক্টর আর এর ডিরেকশন কেন্দ্র থেকে এই এই বিন্দুর দিকে, এটা হচ্ছে ব্যাসার্ধ ভেক্টরের ডিরেকশন বা রেডিয়াস ভেক্টরের ডিরেকশন হচ্ছে এইটা। তাহলে এফসি ইকুয়াল টু, দেখো এফসি ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার, এম ওমেগা স্কোয়ার। দেখো ওমেগা কিন্তু ভেক্টর, বাট ওমেগা স্কোয়ার হচ্ছে স্কেলার। কেন? ওমেগা স্কোয়ার কিভাবে আসে? ডট গুণের মাধ্যমে আসে, তো এই কারণে ওমেগা স্কোয়ার হচ্ছে স্কেলার, আর এম তো স্কেলার। তাহলে এখানে আছে আর, তো আর হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর, তাহলে এটা ভেক্টর। তাহলে আর ব্যাসার্ধ ভেক্টর, এটা ভেক্টর, এফসি ভেক্টর। তাহলে এর ভেক্টর ফরম্যাট এইটি। কি ক্লিয়ার? ভেক্টর ফরম্যাট বুঝছো? আমি এম এর উপর তো ভেক্টর সাইন দিতে পারবো না, ওমেগার উপরেতেও ভেক্টর সাইন দিতে পারবো না, কারণ ওমেগা স্কোয়ার আছে। ওমেগা ভেক্টর, বাট ওমেগা স্কোয়ার স্কেলার আসে। কেমনে? এই যে ওমেগা ডট ওমেগা, তাহলে ওমেগা 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 ও ওমেগা এর মধ্যবর্তী কোণ cos 0, সো ওমেগা স্কোয়ার। তাহলে ওমেগা স্কোয়ার কোন গুণ থেকে আসতেছে? ডট গুণ। তো ডট গুণে যা পাওয়া যায় তা কি? স্কেলার রাশি। ঠিক আছে? তাহলে এম স্কেলার রাশি, ওমেগা স্কোয়ার স্কেলার রাশি। তাহলে কেন্দ্রমুখী বল তো ভেক্টর, তো এটাকে ভেক্টর বানাইতে গেলে অবশ্যই আর কে ভেক্টর বানাইতে হবে। অবশ্যই আর ভেক্টর হবে, তাই না? বলো, আর যদি ভেক্টর না হয় তাহলে কি হবে? তাহলে এই কারণে আমরা এফসি এর উপর ভেক্টর সাইন দিলাম, আর এর উপর ভেক্টর সাইন দিলাম। দাঁড়াও একটা মিনিট। তো এই কারণে আমরা এফসি এর উপর ভেক্টর সাইন দিলাম, আর এর উপর ভেক্টর সাইন দিলাম, শেষ। কিন্তু এবার কাহিনী আছে, ভালো করে দেখো তো, ভালো করে দেখো তো। কেন্দ্রমুখী বলের ডিরেকশন, কেন্দ্রমুখী বল বা ত্বরণের ডিরেকশন, সেটা হচ্ছে এই বরাবর। এটা হচ্ছে কেন্দ্রমুখী বল বা ত্বরণের ডিরেকশন, এসি অথবা এফসি এর ডিরেকশন এই। কিন্তু ব্যাসার্ধ ভেক্টরের ডিরেকশন কোন দিকে? ব্যাসার্ধ ভেক্টর, ব্যাসার্ধ ভেক্টরের ডিরেকশন এর বিপরীত দিকে না? দেখো তো, ব্যাসার্ধ ভেক্টর ডিরেকশন এইটা না? বলো, কি ক্লিয়ার? এফসি বা এসি যেদিকে, ব্যাসার্ধ ভেক্টর তার উল্টা দিকে। তাহলে বলো তো এটা কি ঠিক ফরম্যাট আছে? বলো তো দেখি, তোমরা বুদ্ধি খাটাও তো, বলো তো এটা কি ঠিক আছে? এই এটা যদি লেখো তাহলে কি বুঝাচ্ছে জানো? বুঝাচ্ছে এফসি এর ডিরেকশন যেদিকে, আর এর ডিরেকশনও সেই দিকে। তো এফসি এর ডিরেকশন এবং আর এর ডিরেকশন, এটা কি একই দিকে? দেখো তো, এফসি এর ডিরেকশন আর এর ডিরেকশন একই দিকে না, পরস্পরের
বিপরীত দিকে, তাহলে এইটা ভেক্টর ফরম্যাট না। তাহলে ভেক্টর ফরম্যাট বানানোর জন্য কি করব বলো? এফসি ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার, এম ওমেগা স্কোয়ার, এই যে আর এর উপর ভেক্টর সাইন দিলাম, তাহলে আর এর ডিরেকশন আর এফসির ডিরেকশন পরস্পরের বিপরীত দিকে। এটা হচ্ছে ভেক্টর ফরম্যাট। কি কথা বুঝছো? এটা হচ্ছে ভেক্টর ফরম্যাট। এটাকে অনেকে এভাবেও লিখতে পারে, মাইনাস এম, যেটাকে এভাবে লেখা যায় কিন্তু ওমেগা ডট ওমেগা, এটাকে এভাবেও লেখা যায়। কি বুঝতে পারছো? তাহলে মাইনাস দিতে হবে, একটা মাইনাস দিয়ে দিতে হবে সামনে। এটা হচ্ছে ভেক্টর ফরম্যাট। ওকে, আচ্ছা, একজন জিজ্ঞেস করছে চক্রগতির ব্যাসার্ধ কি? চক্রগতির ব্যাসার্ধটা নিয়ে আমরা পরে আলোচনা করব, ঠিক আছে? ওটা আমি এখনো পড়াইনি। তাহলে এখানে লিখে দিই, কেন্দ্রমুখী বল বা ত্বরণের ভেক্টর রূপ, ভেক্টর রূপ, ঠিক আছে? এবার চলো আমরা আজকে কেন্দ্রমুখী বলের অন্য একটা উদাহরণ পড়ব। সেই উদাহরণটা হচ্ছে ব্যাংকিং। তো সুন্দর করে হেডিং দাও, ব্যাংকিং। এই ব্যাংকিং এর সাথে ফিনান্স বা অ্যাকাউন্টের কিন্তু কোনো সম্পর্ক নেই, ফিনান্স বা অ্যাকাউন্টিং এর কোনো সম্পর্ক নেই, বুঝছো? এই ব্যাংকিং হচ্ছে রাস্তার বাঁক অতিক্রম। আমরা অনেক সময় রাস্তায় বাঁক দেখি না? এই বাঁক অতিক্রম করার সময়, বাঁক ঘোরার সময় দেখবা মোটরসাইকেল আরোহী বা সাইকেল আরোহী বাঁকের দিকে একটু হেলে পড়ছে, বাঁকের দিকে একটু হেলে পড়ছে। এই যে বাঁকের দিকে হেলে থাকার ঘটনা, এই ঘটনাটাকে বলা হয় হচ্ছে ব্যাংকিং। আর উলম্ব রেখার সাথে আরোহী, মোটরসাইকেল আরোহী বা সাইকেল আরোহী যে কোণে, উলম্ব রেখার সাথে যে কোণে হেলে পড়ে, এই কোণটাকে বলা হয় হচ্ছে ব্যাংকিং কোণ। এই কোণটাকে বলা হয় হচ্ছে ব্যাংকিং কোণ। কথা বুঝছো? তো চলো আমরা এই ব্যাংকিং নিয়ে আলোচনা করব। তো কোনো একটা রাস্তার বাঁক অতিক্রম করার সময় আরোহীকে, সাইকেল আরোহী বা মোটরসাইকেল আরোহীকে কেন বাঁকতে হয়? নিরাপদে বাঁক অতিক্রম করার জন্য কেন বাঁকতে হয়? দেখো, কোনো বস্তু যদি বৃত্তাকার পথে চলতে চায়, বৃত্তাকার পথ ঘুরতে চায়, তাহলে ভাই তাকে কেন্দ্রমুখী বলের যোগান দিতে হবে। সে যদি আমেরিকার প্রেসিডেন্টও হয়, তাও তাকে কেন্দ্রমুখী বলের যোগান দিতে হবে। কেন্দ্রমুখী বলের যোগান দেওয়া ছাড়া কোনো বস্তু কিন্তু বৃত্তাকার পথে ঘুরতে পারবে না। কেন্দ্রমুখী বলের যোগান দাও, বৃত্তাকার পথে ঘোরো, কোনো সমস্যা নেই। কেন্দ্রমুখী বলের যোগান দিবা না কিন্তু বৃত্তাকার পথে ঘুরবা, এটা সম্ভব না। তুমি সুতায় বেঁধে একটা বস্তুকে এভাবে নিয়ে ঘোরাচ্ছ, ঠিক আছে? সুতার টান কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে। আমি কি করলাম? তুমি ঘোরাচ্ছ, আমি সুতা কেটে দিলাম। তাহলে সুতা কেটে দেওয়া মানে কি? টান আর নাই। তাহলে টান আর নাই যেহেতু, তাহলে কেন্দ্রমুখী বলের যোগান নাই। তাহলে ওই বস্তু কি বৃত্তাকার পথে ঘুরবে? না, ঘুরবে না, কারণ কেন্দ্রমুখী বলের যোগানই যে নাই। তাহলে তখন কি হবে? তার পথ বৃত্তাকার হবে না। তাহলে যে পয়েন্ট থেকে আমি সুতাটা কেটে দিব, সেই পয়েন্ট থেকে, হ্যাঁ দাদা নমস্কার। হ্যাঁ, আমি হচ্ছে এই যে সাইকেলের ক্লাসে। ভাই বলেন। সমস্যা নাই, বলেন বলেন। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে, আচ্ছা আমি ক্লাস শেষ করে তাহলে আপনাকে নক দিচ্ছি। ঠিক আছে, ওকে। যেটা বলতেছিলাম, তাহলে তুমি সুতায় বেঁধে একটা বস্তুকে ঘোরাচ্ছ, সুতার টান কেন্দ্রমুখী বলে যোগান দিচ্ছিল, আমি সুতাটা কেটে দিলাম। সুতাটা কেটে দিলে আর বৃত্তার পথে ঘুরবে না সেটা। তাহলে কেমন হবে তার পথটা? দেখবা, যে পয়েন্ট থেকে আমি সুতা কেটে দিব, ধরো তুমি সুতায় বেঁধে ঘোরাচ্ছ, সুতায় বেঁধে ঘোরাচ্ছ, ধরো যে পয়েন্ট থেকে, ধরো এই পয়েন্ট থেকে আমি সুতা কেটে দিছি, এই পয়েন্ট থেকে সুতাটা কেটে দিছি, এই বরাবর, স্পর্শক বরাবর সে ছিটকে সরল রৈখিক পথে চলে যাবে, আর বৃত্তার পথে ঘুরবে না। কি কথা বুঝছো? ক্লিয়ার? তো এই হচ্ছে ঘটনাটা, ঘটনা ঘটবে এইটা। তাহলে কেন্দ্রমুখী বলের যোগান দিয়েই তাকে বৃত্তার পথে ঘুরতে হবে, রাস্তার বাঁক অতিক্রম করতে গেলেও তাই। তো আসো, এটা আমরা কয়েকটা কেস দেখব। তো কেস ওয়ান হচ্ছে না বেঁকে বাঁক অতিক্রম, না বেঁকে বাঁক অতিক্রম, না বেঁকে বাঁক অতিক্রম, ঘর্ষণহীন রাস্তা বা নগণ্য ঘর্ষণের রাস্তা, ঘর্ষণহীন রাস্তা বা বলতে পারো অতি নগণ্য ঘর্ষণের রাস্তা। ঘর্ষণ অনেক অনেক নগণ্য, ঠিক আছে? ঘর্ষণ অতি নগণ্য। তাহলে আসো দেখো, এইটা হচ্ছে রাস্তার বাঁক। এই যে একটা রাস্তা, ধরো একজন মোটরসাইকেল আরোহী বা একজন সাইকেল আরোহী সেই বাঁকে আসবে, তো সে সোজা থাকবে, ঝুঁকবে না, বাঁকের দিকে হেলে পড়বে না, সোজা থাকবে। দেখো এটা বৃত্তাকার বাঁক, তার ব্যাসার্ধ হচ্ছে এইটা,
এটা হচ্ছে ব্যাসার্ধ, এটা হচ্ছে বৃত্তাকার বাঁকের কেন্দ্র। ঠিক আছে, তো এখন মোটরসাইকেল আরোহী বা সাইকেল আরোহী আসলো, সে বাঁকবে না, সে সোজা থাকবে। তাহলে আমি একটু তাকে আঁকি। এই যে মনে করো সাইকেল চালায় আসছে, এই আমরা ফ্রন্ট ভিউটা দেখতেছি, সামনে থেকে দেখতেছি। এই যে এটা চাকা, এটা হচ্ছে হ্যান্ডেল। ঠিক আছে, এভাবে ধরে চালায় আসতেছে। ঠিক আছে, তাহলে এইবার সে কি বাঁকছে, বাঁকের দিকে কি হেলে আসে? না, নেই। তাহলে সে কি নিরাপদে বাঁক অতিক্রম করতে পারবে কিনা, সেটাই এখন আমরা এখানে চেক করতে চাই। দেখো, এটা একটা বৃত্তাকার বাঁক, একটা বৃত্তাকার বাঁক। এই বৃত্তাকার বাঁক অতিক্রম করতে গেলে ভাই তাকে কেন্দ্রমুখী বলের যোগান দিতে হবে। এই আমেরিকার প্রেসিডেন্ট হইলেও তাকে কেন্দ্রমুখী বলের যোগান দিতে হবে। তাহলে কেন্দ্রমুখী বলের যোগান ছাড়া কেউ বৃত্তের পথে ঘুরতে পারবে না। এইটা হচ্ছে রাস্তার ডিভাইডার, এই যে রাস্তার ডিভাইডার। তো আসো দেখি এর উপর কতগুলো বল কাজ করতেছে, আমরা সেই বলগুলোকে অ্যানালাইসিস করি। যতগুলো বল কাজ করবে তাদের লব্ধি কেন্দ্রের দিকে, সেটাই ছিল কেন্দ্রমুখী বল। তাহলে এর উপর ক্রিয়ারত বলগুলোকে অ্যানালাইসিস করব, দেন কেন্দ্রের দিকে লব্ধি বল কতটুকু সেটা খোঁজার চেষ্টা করব। সেই লব্ধি বলটাই কেন্দ্রমুখী বলের যোগান দিবে। কি ক্লিয়ার? ওকে, তাহলে আসো তো দেখো এর ওজন কাজ করছে কোন দিকে? নিচের দিকে। নিচের দিকে ওজন কাজ করছে, এই ওজন বল এমজি। তলে আছে না, সে তো একটা তলে আছে, এই যে তলে সমতল রাস্তা। তাহলে সমতল রাস্তায় সে এইভাবে আছে, এভাবে। তাহলে তলের প্রতিক্রিয়া ঠিক লম্ব বরাবর যাবে। তাহলে তলের প্রতিক্রিয়া লম্ব বরাবর, প্রতিক্রিয়া বলটা আর। ঠিক আছে, নর্মাল রিঅ্যাকশন ফোর্স আর। এই দুইটা বল ছাড়া আর কোনো বল কিন্তু নাই। ফ্রিকশন নাই, আমি উপরে বলে দিছি যে রাস্তায় অতি নগণ্য ঘর্ষণ বা ঘর্ষণ নাই বললেই চলে। ঠিক আছে, তাহলে এই দুইটা বল ছাড়া আর কোনো বল নাই। যতগুলো বল কাজ করবে কেন্দ্রের দিকে তাদের লব্ধি হবে কেন্দ্রমুখী বল। তো বল কাজ করছে দুটো, আর আর এমজি, দুটো বল কাজ করছে। কেন্দ্রের দিকে তাদের লব্ধি নিব। আসো দেখি কেন্দ্রের দিকে তাদের লব্ধি নি। কেন্দ্রের দিকে, এইটা হচ্ছে কেন্দ্র, এই দিক বরাবর তাদের লব্ধি। দেখো তো আর এর একটু আছে, আর কজ 90, আর কজ 90, এই কোণটা কত? 90 না? তাহলে এদিক বরাবর আর কজ 90, এমজি, এই যে নিচের দিকে এমজি কজ 90, এমজি কজ 90, এই কোণটাও 90 ডিগ্রি। তাহলে এদিকে আছে আর কজ 90 এবং এমজি কজ 90। এই হচ্ছে আমাদের কেন্দ্রমুখী বল। এইবার বলো আসলে আছে কিছু? আর কজ 90 এমজি কজ 90 মিলে কত হইলো? এটা মিলে কত হইলো? এটা মিলে হইলো 0, নাই। তাহলে কেন্দ্রের দিক বরাবর, আমি বলছিলাম কেন্দ্রের দিক বরাবর লব্ধি বল কেন্দ্রমুখী বল নাই, কেন্দ্রমুখী বল শূন্য, কেন্দ্রমুখী বল শূন্য। তাহলে কেন্দ্রমুখী বলের যোগান নাই। তাহলে আমরা একটু বাংলা কথা লিখি, কেন্দ্রমুখী বল নাই, কেন্দ্রমুখী বল নাই, কেন্দ্রমুখী বল শূন্য। কোনো বস্তু বৃত্তার পথে ঘুরলে কেন্দ্রমুখী ত্বরণ, কেন্দ্রমুখী বল থাকতে হবেই, অবশ্যই হবে। তাহলে কেন্দ্রমুখী বল নাই, কেন্দ্রমুখী বলের যোগান ছাড়া কেউ বৃত্তার পথে ঘুরতে পারবে না। তাহলে কেন্দ্রমুখী বল নাই, তাহলে পথ আর বৃত্তাকার হবে না। তাহলে রাস্তাও কে বৃত্তাকার বাঁক অতিক্রম করতে দিবে না। তাহলে কি হবে? তাহলে সে ওই পয়েন্ট থেকে, কেন্দ্রমুখী বলের যোগান দেয়নি, বৃত্তার পথে ঘুরতে পারবে না। তাহলে ওই পয়েন্ট থেকে স্পর্শক বরাবর সরল রৈখিক পথে চলে যাবে। তাহলে স্পর্শক বরাবর সরল রৈখিক পথ, দেখো স্পর্শক বরাবর সরল রৈখিক পথ, ভালো করে দেখিও। এইখান থেকে এইভাবে আর ঘুরবে না, এইভাবে আর যাইতে পারবে না। তাহলে সে এইভাবে স্পর্শক বরাবর এইভাবে চলে আসবে। এইভাবে কই চলে আসলো বলো? এইভাবে কই চলে আসলো? দেখো এইখানে চলে আসলো। এই ছিল রাস্তা, এইটা রাস্তা ছিল। তো কি রাস্তায় আছে? আর ও কি রাস্তায় আছে বলো? রাস্তায় নাই, কই চলে গেছে? রাস্তা ছেড়ে রাস্তার বাইরে চলে গেছে, ছিটকে রাস্তার বাইরে চলে গেছে। তাহলে ও গিয়ে পড়ছে খাদে, খাদে পড়ছে। তাহলে বলো কি ঘটলো? দুর্ঘটনা ঘটলো। তাহলে পথ বৃত্তাকার হবে না, তাহলে পথ হবে স্পর্শক বরাবর সরল রৈখিক। ওই পয়েন্ট থেকে বৃত্তপথের স্পর্শক বরাবর সরল রৈখিক, স্পর্শক বরাবর সরল রৈখিক হবে। গিয়ে পড়বে কোথায়? খাদে গিয়ে পড়বে, মানে অ্যাক্সিডেন্ট হবে, দুর্ঘটনা ঘটবে। এবার বলো আমরা কি এটা চাই?
দুর্ঘটনা ঘটবে, হসপিটালে ভর্তি হইতে হবে, বুঝছো? দুর্ঘটনা ঘটবে। তাহলে যদি না বাঁকো, দেখো বাঁকে নাই, এই যে বাঁকের দিকে হেলে থাকে নাই, সোজা আছে, এই সোজা আছে, রাস্তা থেকে ছিটকে বাইরে সোজা বের হয়ে গেছে। কেন্দ্রমুখী বলের যোগান দেয়নি, রাস্তা ওকে ঘুরতে দিবে না, তাহলে ও খাদে গিয়ে পড়ছে, হসপিটালে গিয়ে ভর্তি হয়েছে। আর যদি মনে করো লাক একেবারে খারাপ থাকে, তাহলে সোজাসুজি চলে গেছে, বুঝছো? একেবারে সিধা উপরে উঠে গেছে। তো এই যে হ্যাঁ জায়েদ খান হইতে পারে, এটা জায়েদ খান করছে। তাহলে নিরাপদে বাঁক অতিক্রম হলো না। তাহলে নিরাপদে বাঁক অতিক্রম করার জন্য তাকে একটু বাঁকের দিকে এভাবে ঝুঁকে থাকতে হবে, যেটা আমরা বিভিন্ন স্পোর্টস চ্যানেলে দেখি না, সাইকেল রেস বা মোটরসাইকেল রেসে দেখবা আরোহীরা বাঁকের দিকে হেলে পড়ে বাঁক ঘোরার সময়। ইভেন এটা প্র্যাকটিক্যাল লাইফে তুমি যারা সাইকেল মোটরসাইকেল চালাইছো তারা এই জিনিসটা ফিল করো। ইভেন সাইকেল মোটরসাইকেল চালানো লাগবে না, অনেক সময় ধরো রিক্সাতে বসে আসো, বসে আসো বা অটোতে বসে আসো বা ভ্যানে বসে আসো, তুমি নিজেই দেখবা বাঁক ঘোরার সময় তুমি এরকম একটু বেঁকে থাকো, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপারটা, কি ক্লিয়ার? তাহলে এই যে দুর্ঘটনা ঘটবে এটা তো আমরা ঘটাইতে দিতে চাই না, তাহলে নিরাপদে বাঁক অতিক্রম করার জন্য তাকে বাঁকতে হবে। তাহলে তুমি মনে করো সাইকেল মোটরসাইকেল চালায় আসলা, তুমি এরকম সোজা থাকবা, হিরোর মতো সোজা থাকবা, ঝুঁকে গা নেই আর কি, ঠিক আছে? ঝুঁকবা না, ঠিক আছে? পুষ্পারাজ ঝুঁকে গা নেই, সোজা থাকবা এরকম, তখন একেবারে সোজা রাস্তা তোমাকে ছিটকায়ে বাইরে বের করে দিবে, বুঝতে পারছো? তাহলে কি করতে হবে? ঝুঁকতে হবে, ঝুঁকে গা, বুঝছো? তাহলে নিরাপদে বাঁক অতিক্রম করতে পারবা। তো চলো দেখি ঝুঁকলে নাকি নিরাপদে বাঁক অতিক্রম করা যাবে। তাহলে কেস 2, বেঁকে বাঁক অতিক্রম, বেঁকে গিয়ে বাঁক অতিক্রম। এই বেঁকে থাকার ঘটনাটাকেই বলা হয় ব্যাংকিং। আর উলম্ব রেখার সাথে তুমি যে কোণে বেঁকে যাও, উলম্ব রেখার সাথে, হ্যাঁ, যে কোণে বেঁকে যাও ওই কোণটাকেই বলা হয় ব্যাংকিং কোণ। তাহলে চলো আমরা চিত্র এঁকে ফেলি। অনেকে নাকি এই চিত্রগুলো আঁকতে পারেন, চিত্র আঁকা খুবই সহজ জিনিস। এই যে রাস্তা এঁকে ফেলবা, এবার আরোহীকে একটু বাঁকায় দাও। এই তাহলে আরোহীকে বাঁকায় দিলে এই যে মোটরসাইকেল বা সাইকেল, এইটাকে একটু বাঁকা করে আঁকো, এটাকে একটু বাঁকা করে আঁকো, এই, ঠিক আছে? যারা ধরো যে একটু এরকম এত বড় লোকই চিত্র আঁকতে পারতেছো না, তারা এরকম আঁকলেও হবে, এইটুকু আঁকলেও হবে। এই যে মনে করো এইটাই হচ্ছে আরোহী, শেষ, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তাহলে এবার দেখি এর উপর ক্রিয়ারত বল কতগুলা। রাস্তার ডিভাইডার একটু আঁকি, এটা হচ্ছে রাস্তার ডিভাইডার, এই নিচের দিকে এমজি, নিচের দিকে এমজি, ওকে? এবার তলের অভিলম্বিক প্রতিক্রিয়া দেখো। এবার সে মোটরসাইকেলটাকে একটু বাঁকা করে নিয়ে আসে, তাহলে মাটিতে একটু কাত করে বল দিচ্ছে, এভাবে কাত করে বল দিচ্ছে, চাকাটা এভাবে আছে, তাহলে সে প্রতিক্রিয়া পাবে। দেখো আমি তো সোজা আছি এরকম, আমি যদি এরকম বেঁকে যাই, তাহলে বেঁকে গিয়ে বল দিচ্ছি, তাহলে আমি এইভাবে প্রতিক্রিয়া পাবো, এই বরাবর প্রতিক্রিয়া পাবো, তাহলে প্রতিক্রিয়াটাও এই বরাবর হবে। ঘর্ষণহীন কিন্তু, এখানে কিন্তু নগণ্য ঘর্ষণ, এটাও কিন্তু নগণ্য ঘর্ষণ বা ঘর্ষণহীন। ফ্রিকশন থাকলে কি হবে সেটা আমরা পরে দেখব, নগণ্য ঘর্ষণ। তাহলে এই বরাবর অভিলম্বিক প্রতিক্রিয়া কাজ করবে। তাহলে এবার দেখো, এবার আর অভিলম্বিক প্রতিক্রিয়া কিন্তু ওজনের ঠিক বিপরীতে নেই। অনেকে ভাবে অভিলম্বিক প্রতিক্রিয়া মনে হয় সর্বদাই ওজনের বিপরীতে কাজ করবে, এই ধারণাটা কিন্তু ভুল। যাদের এই ধারণাটা আছে, ঠিক আছে, আগের কেসে ঘর্ষণহীন কেন বলছিলেন, এটাও ঘর্ষণহীন বলতেছি, তার কারণ আছে। ঘর্ষণ থাকলে ক্ষেত্র ভিন্ন হবে, আমি বলছি একটু পরে। টাইপ ওয়াইজ আসি, দেখবা ঘর্ষণ থাকলে কি হবে আমি বলে দিব, ওকে? তাহলে এবার দেখো অবিলম্বিক প্রতিক্রিয়া এই বরাবর, যেটা ওজনের ঠিক বিপরীতে নেই। অনেকে আমরা ভাবি অবিলম্বিক প্রতিক্রিয়া মনে হয় ওজনের ঠিক বিপরীতে থাকবে, এই কথা কিন্তু ভুল। তোমাকে ঘর্ষণ যখন আলোচনা করি, হেলানো তলের যে ফ্রিকশন টিকশন যখন আলোচনা করি, ওখানেও কিন্তু দেখাইছিলাম যে সবসময় অবিলম্বিক প্রতিক্রিয়া ওজনের ঠিক বিপরীতে হয় না, ঠিক আছে? এইবার আসো, এই আর এটাকে আমরা দুইটা উপাংশে ভাঙবো, আরকে আমরা দুইটা উপাংশে ভাঙবো। দেখো এটা উলম্ব রেখা, উলম্ব রেখার সাথে থেটা কোণে বেঁকে গেছে, তাহলে এটা আর কস থেটা, যার সাথে কোণ তার সাথে কস থেটা, আর যার সাথে কোণ নেই তার সাথে হবে সাইন থেটা। তাহলে এইটা হবে আর সাইন থেটা, এটা হবে আর সাইন থেটা। তাহলে এই আর কিন্তু মরে গেছে, আর নাই, আর বেঁচে নাই, আরকেই তো দুইটা উপাংশে ভেঙে ফেলছি, তাহলে আর কিন্তু নাই। কি ক্লিয়ার? ওকে।
তাহলে এই আর সাইন থিটা কোন দিকে দেখো তো, দেখো 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 কোন দিকে, বৃত্তাকার বাঁকের কোন দিকে বলো, এই আর সাইন থিটা বৃত্তাকার বাঁকের কোন দিকে, কেন্দ্রের দিকে। গুড গুড, কেন্দ্রের দিকে। তাহলে এটা এফসি, এই যে কেন্দ্রমুখী বল, তাহলে এফসি এর যোগান কি পাইলাম নাকি পাইলাম না বলো, এফসি এর যোগান কেন্দ্রের দিকে কেন্দ্রমুখী বলের যোগান লাগবে, তো কেন্দ্রমুখী বলের যোগান পাইলাম নাকি পাইলাম না, পাইলাম। কে দিল কেন্দ্রমুখী বলের যোগান, যোগানটা কে দিল, এই আর সাইন থিটা। তাহলে আমি যখন এরকম বাঁক অতিক্রম করার সময় যখন একটু নির্দিষ্ট কোণে এভাবে বেঁকে গেলাম, নির্দিষ্ট কোণে এভাবে বেঁকে গেলাম, তখন আমার অবিলম্বিক প্রতিক্রিয়ার আর সাইন থিটা উপাংশটা কেন্দ্রমুখী বলের যোগান দিল। তাহলে আমি সহজে এবার বৃত্তাকার বাঁকে ঘুরে আসতে পারবো, কারণ আমি এবার কেন্দ্রমুখী বলের যোগান দিছি। আগে পারছিলাম না, কারণ কেন্দ্রমুখী বলের যোগান দিছিলাম না। এইটাই হচ্ছে ঘটনা। এবং দেখো খেয়াল করো, তুমি যত বেশি বেগে গাড়ি চালায় আসবা, তোমার কিন্তু তত বেশি কোণে বাঁকতে হবে। কেমনে, এই যে এফসি, এফসি মানে কি এম ভি স্কয়ার বাই আর, এফসি, তাই না? বেগ যদি বেশি হয় তাহলে এম ভি স্কয়ার বাই আর এর মানটাও বেশি হবে, কেন্দ্রমুখী বল বেশি লাগবে, আর কে যোগান দিবে, আর সাইন থিটা যোগান দিবে। তাহলে তখন কোণের মানটাও কিন্তু বাড়াইতে হবে, আর কোণের মান বাড়াইলে সাইনের মানটাও বাড়ে, তাই না? কোণের মান বাড়াইলে সাইনের মানটাও বাড়ে। তো আর সাইন থিটা এটাই কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে। তাহলে এবার একটু লিখে ফেলি তো আমরা, এবার একটু হিসাব নিকাশ করি। আগেরটাতে কোনো হিসাব নিকাশ ছিল না, আগেরটাতে তো নিরাপদে বাঁক অতিক্রম হয় নাই, এই কারণে কোনো হিসাব নিকাশ ছিল না। বাট এটাতে তো নিরাপদে বাঁক অতিক্রম হচ্ছে, তাহলে একটু হিসাব নিকাশ করি। চলো দেখি দেখি সে এই ক্ষেত্রে সর্বোচ্চ কত বেগে থেটা কোণে বেগে সে কত বেগে বাঁক অতিক্রম করতে পারবে, এটা আমরা দেখি। ধরো গাড়ির বেগ হচ্ছে ভি, তাহলে ভাই আর সাইন থিটা কেন্দ্রমুখী বলের যোগান দিয়েছে, তাহলে আর সাইন থিটা ইকুয়াল টু এফসি। তাহলে অতএব আর সাইন থিটা এফসি দ্যাট ইজ এম ভি স্কয়ার বাই আর, সমীকরণ নম্বর 1। এবং আর কস থিটার বিপরীতে কি আছে দেখো, আর কস থিটার বিপরীতে কি আছে, এমজি। তাহলে অতএব আর কস থিটা ইকুয়াল টু কি হবে, এমজি। এবার এই দুইটা সমীকরণ দেখে তোমার কি করতে ইচ্ছা করছে বলো, এই দুইটা সমীকরণ দেখে তুমি কি করতে চাইতেছো বলো, মনে মনে বলো হ্যাঁ এই তো ভাগ ভাগ করতে ইচ্ছা করতেছে। ভাগ করলে আর আর কত সুন্দরভাবে কাটাকাটি যাবে, সাইন বাই কস ট্যান। তাহলে 1 নং ভাগ 2 নং, তাহলে আর আর কাটাকাটি, সাইন বাই কস ট্যান, আর সাইন থিটা আর কস থিটা, এম ভি স্কয়ার বাই আর গুণ 1 ডিভাইডেড বাই এম জি, এম এম কাটাকাটি, আর আর কাটাকাটি, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর জি, ভি স্কয়ার বাই আর জি, ঠিক আছে, ভি স্কয়ার বাই আর জি। তাহলে দেখো যত বেশি বেগ তোমার তত বেশি কোণে বাঁকা লাগবে। এই যে বেগের বর্গের সাথে ট্যান থিটা সমানুপাতিক, যত বেশি বেগ নিয়ে তুমি বাঁক অতিক্রম করতে চাইবা তোমার তত বেশি কোণে বাঁকা লাগবে, তত বেশি কোণে তোমাকে বাঁকতে হবে। এই যে ট্যান থিটা সমানুপাতিক হচ্ছে ভি স্কয়ার। তো এই কারণে তুমি দেখবা আমরা যখন স্পোর্টস চ্যানেলগুলোতে সাইকেল রেস বা মোটরসাইকেল রেস দেখি, তখন দেখবা বাঁক অতিক্রম করার সময় মোটরসাইকেল আরোহী বা সাইকেল আরোহী একেবারে শুয়ে পড়ছে, একেবারে হেলতে হেলতে একেবারে রাস্তার সাথে মিশে গেছে। কেন এটা হয়? কারণ ওরা তো বেগ কমাইতে চায় না। তুমি কম কোণে বাঁকতে পারো, সমস্যা নেই, তাহলে সেই ক্ষেত্রে গাড়ির বেগটা কম হইতে হবে। কিন্তু ও যদি ওর গাড়ির বেগ কমায় দেয়, ও তো জিততে পারবে না, ও তো রেসে হেরে যাবে। এই কারণে ও গাড়ির বেগ কমাইতে চায় না। তাহলে গাড়ির যদি বেগ না কমাও, তাহলে তো বাঁক অতিক্রম করার সময় ছিটকে বাইরে বের হয়ে যাবে। এই কারণে যাতে তুমি ছিটকে বাইরে বের হয়ে না যাও, নিরাপদে যাতে বাঁক অতিক্রম করতে পারো, এই কারণে অনেক 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 বেশি কোণে তারা বাঁকে। এই কারণে মনে হয় যেন রাস্তার সাথে একেবারে মিশে যাচ্ছে, রাস্তার সাথে শুয়ে পড়ছে একেবারে। তো এটাই হচ্ছে কথা, ঠিক আছে? গাড়ির হ্যান্ডেল ঘুরালে কি ঘটবে? হ্যান্ডেল ঘুরাইতেই তো পারবা না তুমি। ঘুরায় টেস্ট করে দেখিও। একজন বলছে ভাই আমি হ্যান্ডেল ঘুরাই দিব, এত সহজ? হ্যান্ডেল ঘুরাই দিবা এত সহজ? একটু ট্রাই করে দেখিও, বুঝতে পারছো? তবে একটু মাথায় টাথায় হেলমেট পরে নিও, ঠিক আছে? হেলমেট পরে নিও, তারপরে ওই যে হাতে পায়ে আর কি ওই যে হ্যান্ড গ্লাভস, পা গ্লাভস যেগুলো আছে এগুলো একটু পরে টরে নিও। তারপরে সাইকেল নিয়ে একটু এক্সপেরিমেন্ট করে দেখিও যে হ্যান্ডেল ঘুরাইতে পারো কিনা। আর আগে থেকে মনে করো একটা পেপারে সাইন করে যাবা যে আমার ক্ষতির কারণে অপূর্ব ভাই দায়ী না, বুঝছো? দেখা গেল অঘটন ঘটাই ফেললা, দুর্ঘটনা ঘটাই ফেললা, তারপরে মনে করো পুলিশ আমার ধরে নিয়ে গেল, বুঝছো? তো ওকে, তো চলো আমরা সূত্র পেয়ে গেলাম, ট্যান থিটা ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর জি। তো এখান থেকে আমরা বেগের মান বের করতে পারবো যে বেগ ভি যে কত কত বেগে যাইতে পারবে, সেই বেগ ভি হবে রুট ওভার ট্যান থিটা আর জি, বা আর জি ট্যান থিটা, আর জি ট্যান থিটা, এটা হচ্ছে তার বেগ। ওকে, এবার আসো মোটরসাইকেল,
সাইকেল কিভাবে বাঁকতে হবে বুঝলাম। তোমার মনে করো একটা সাইকেল আছে অথবা একটা মোটরসাইকেল আছে, আর তুমি ওটা বিক্রি করে দিয়ে ধরো তোমার বাসা থেকে একটা অটো কিনে দিল, অটো অটো 3 চাকা, অথবা একটা ধরো ট্রাক কিনে দিল, একটা বাস কিনে দিল। তো এইবার বলো বাস ট্রাক এগুলো তুমি কেমনে বাঁকাবা? বাস ট্রাক অটো 3 চাকা 4 চাকা এগুলা কি চাইলেই বাঁকানো যায়? সাইকেল মোটরসাইকেল কি সুন্দর চাইলাম বাঁকাই দিলাম, ঠিক আছে। সাইকেল মোটরসাইকেল ঝুঁকে পড়া খুব সহজ, বাঁকের দিকে হেলে থাকা সহজ, সাইকেল মোটরসাইকেল বাঁকানো যায়, 2 চাকা বাঁকানো যায়। 4 চাকা, 4 চাকা তুমি বাঁকাবা কীভাবে, তাই না? এটা তো একটা ঝামেলা। তাহলে ভাই 4 চাকাগুলো কি সব রাস্তা থেকে ছিটকে ছিটকে বাইরে বের হয়ে যাবে? এটাই তো মুশকিল, যে 4 চাকার ক্ষেত্রে তো দুর্ঘটনা ঘটবে, কিন্তু আমরা চাই যেন 4 চাকার ক্ষেত্রে এরকম দুর্ঘটনা না ঘটে। তো এবার কাজ কাদের? এবার কাজ হচ্ছে ইঞ্জিনিয়ারদের, ঠিক আছে। তারা যখন রাস্তার কনস্ট্রাকশন মানে ডিজাইনগুলো তৈরি করবে, তখন রাস্তার হিসাব নিকাশ করে তৈরি করবে যে এই রাস্তায় কতটুকু বাঁক, এই বাঁকে যে গাড়িগুলো আসবে সেই গাড়িগুলার সর্বোচ্চ বেগ কত হইতে পারে, সব কিছু হিসাব নিকাশ করে তারপরে রাস্তা দেখবা ভেতরের পাশ থেকে বাইরের পাশ একটু উঁচু করে দেওয়া হয়। গাড়ি বাঁকানোর দরকার নেই, রাস্তাই বাঁকাই দাও, গাড়ি তোমার বাঁকাইতে হবে না, তুমি রাস্তা বাঁকাই দেবা। রাস্তা তুমি এমনভাবে বাঁকাবা, এমনভাবে রাস্তাটা তৈরি করবা যাতে গাড়ি ওই রাস্তায় উঠলে অটোমেটিক্যালি গাড়ি বেঁকে যায়, গাড়ির কষ্ট করে বাঁকতে হবে না, গাড়ি ওই রাস্তায় উঠলে যেন অটোমেটিক্যালি এমনি এমনি যেন বেঁকে যেতে পারে। তো এই কারণে আমরা রাস্তা বাঁকাই দেবো। তাহলে গাড়ি বাঁকানো যাচ্ছে না যখন, তখন রাস্তা বাঁকাইতে হবে। ইভেন জানো ট্রেনেরও কিন্তু ব্যাংকিং দরকার হয়, ট্রেনেরও কিন্তু ব্যাংকিং দরকার হয়। তো সেই ক্ষেত্রে ট্রেনের ব্যাংকিংয়ের জন্য ট্রেন বাঁকানো সহজ। তাহলে ট্রেনের ক্ষেত্রে আমরা কী কাজ করব? তো ট্রেনের ক্ষেত্রে যেটা করব সেটা হচ্ছে ট্রেনের দুইটা পাত না, ট্রেনের দুইটা মানে ট্রেন লাইনের 2টা পাত, রেল লাইনের 2টা পাত। তো 2টা পাতের মধ্যে ধরো এটা ভেতরের পাত, এটা বাইরের পাত। তো আমরা কী করবো? ভেতরের পাতটা একটু নিচুতে থাকবে, বাইরের পাতটা একটু উঁচুতে থাকবে। তাহলে ট্রেন বা রেলগাড়ি উঠলেই অটোমেটিক্যালের জন্য বেঁকে যেতে পারে বাঁকের দিকে। এটাই হচ্ছে কাহিনী। ওকে, বুঝছো? তো চলো এবার তাহলে দেখি কেস 3। 4 চাকার ব্যাংকিং, বা এভাবে লিখতে পারো হেলানো তলের ব্যাংকিং, হেলানো তলের ব্যাংকিং, হেলানো তলের ব্যাংকিং ঘর্ষণহীন, হেলানো তলের ব্যাংকিং ঘর্ষণহীন রাস্তা বা অতি নগণ্য ঘর্ষণের রাস্তা, ঘর্ষণহীন রাস্তা বা অতি নগণ্য ঘর্ষণের রাস্তা। কি হলো এটা? কেস 3 হেলানো তলের ব্যাংকিং অতি নগণ্য ঘর্ষণ। আসো এবার রাস্তা বাঁকায় ফেলা হয়েছে, রাস্তার ভেতরের পাশ নিচু, বাইরের পাশ উঁচু। তো দেখো আমি একটু রাস্তাটা আঁকি, দেখো ভালো করে বুঝো। এই হচ্ছে রাস্তাটা, এটা হচ্ছে রাস্তা। যে ভাই এটা আবার কেমন রাস্তা? এই যে দেখো এটা কেমন রাস্তা, এই যে দেখো এটা হচ্ছে রাস্তা। বুঝতে পারছো কেমন রাস্তা? রাস্তার প্রস্থচ্ছেদ এটা, রাস্তা কাটা হয়েছে মাঝখান দিয়ে, রাস্তা মাঝখান দিয়ে কাটা হয়েছে, দেখছো? এই যে রাস্তা মাঝখান দিয়ে কাটা হয়েছে। তো এটা হচ্ছে রাস্তার প্রস্থচ্ছেদ, এটা রাস্তার প্রস্থচ্ছেদ। এবার আসো, এই যে কোনটা, এই কোনটা হচ্ছে থেটা। রাস্তার ভেতরের সাইড, রাস্তার বাইরের সাইড, ভেতরের সাইড থেকে বাইরের সাইড এইচ পরিমাণ উঁচু করা হয়েছে, এইচ পরিমাণ উঁচু করে রাখা হয়েছে, এই যে এতটুকু উঁচু করে রাখা হয়েছে ভেতরের সাইড থেকে বাইরের সাইড। এবার এই রাস্তায় গাড়ি উঠলে গাড়ি অটোমেটিক্যালি বাঁকবে, গাড়িকে কষ্ট করে বাঁকাইতে হবে না। তো কেমনে? আঁকো একটা গাড়ি আঁকো। ধরো একটা গাড়ি যাচ্ছে, একটা বাস যাচ্ছে, তুমি বাসের পিছনের সাইডটা দেখতে পাচ্ছ, ব্যাক ভিউটা দেখতে পাচ্ছ। তো এইটা হচ্ছে বাসটা, বাসটার ব্যাক ভিউ। এই যে 2টা চাকা দেখা যাচ্ছে, ছোট্ট 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 2টা চাকা, বুঝতে পারছো? এই যে আমরা ব্যাক ভিউটা দেখতে পাচ্ছি, একটা বাস যাচ্ছে। এবার আসো এর উপর ক্রিয়ারত বলগুলো অ্যানালাইসিস করি। তাহলে এর উপর ক্রিয়ারত বল ওজন বল mg, ওজন বল mg, এর উপর ক্রিয়ারত বল। তলের অবিলম্বিক প্রতিক্রিয়া আর। তো তলের অবিলম্বিক প্রতিক্রিয়া সবসময় তলের সাথে লম্ব বরাবর থাকে, তলের সাথে লম্ব বরাবর থাকবে। এটা হচ্ছে তলের অবিলম্বিক প্রতিক্রিয়া আর। তাহলে এটা mg, এটা তলের অবিলম্বিক প্রতিক্রিয়া আর, তলের লম্ব বরাবর। বলো ঠিকঠাক আছে? বলো ঠিকঠাক আছে? হ্যাঁ।
এবার এই যে এটা হচ্ছে রাস্তার বাঁক, দেখো এই যে এটা হচ্ছে বৃত্তাকার পথ, রাস্তার বাঁক হচ্ছে এটা আর এটা হচ্ছে রাস্তার বাঁকের এই যে এটা হচ্ছে কেন্দ্রের দিক আর কি। তো এবার কেন্দ্রমুখী বলের যোগান লাগবে। তো কেন্দ্রমুখী বলের যোগান দেখি কে দিচ্ছে, এটা উলম্ব রেখা, এটা উলম্ব রেখা। তাহলে আমরা এটাকে এই আর কে দুইটা উপাংশে ভাঙবো। শোনো এবার ভালো করে মনোযোগ দিয়ে শোনো। এই কোণটা থেটা হইলে এই কোণটাও থেটা, এই কোণটা থেটা হলে এই কোণটাও থেটা। অনেকে ভাবতে ভাই কেমনে এটা, আসো দেখাই তোমার কেমনে। এই কোণটা থেটা হইলে এই কোণটা যে কেমনে থেটা, দেখো এই কোণটা থেটা। এবার নিচের দিকে এমজি, নিচের দিকে এমজি, তলের অভিলম্বিক প্রতিক্রিয়া আর, তলের অভিলম্বিক প্রতিক্রিয়া আর। দেখো এবার বলো তো, এই কোণটা থেটা হলে এই কোণটা কত, 90। এই কোণটা তাহলে কত, 90 মাইনাস থেটা। আচ্ছা, এই কোণটা লম্ব, এই কোণটা লম্ব, লম্ব কোণটা কত, 90। ওকে ডান। এইবার উলম্ব রেখা, এই যে উলম্ব রেখার সাথে এই যে কোণটা, এই কোণটার নাম দিলাম আলফা। তাহলে এই কোণটা আলফা ইকুয়াল টু কত, দেখো তো এই কোণটা আলফা ইকুয়াল টু কত, পুরো এই কোণটা কত, 180 না? বলো পুরো এই কোণটা কি 180 না? পুরো এই কোণটা 180। তাহলে 180 থেকে 90 বাদ, মাইনাস 90 মাইনাস থেটা বাদ, তাহলে 180 মাইনাস 90 মাইনাস 90 মাইনাসে মাইনাসে প্লাস থেটা, এটা কাটাকাটি থেটা। তাহলে আলফা ইকুয়াল টু কত হলো, থেটা। আলফা ইকুয়াল টু কত হইলো, বলো কত হইলো, আলফা ইকুয়াল টু থেটা। তাহলে অবভিয়াসলি এই কোণটাও থেটা, তাহলে এই কোণটা থেটা হইলে এই কোণটা থেটা। তাহলে আর কে এবার দুটো উপাংশে ভাঙো, আর কে দুটো উপাংশে ভাঙো। তাহলে এইটা হচ্ছে আর কস থেটা, আর এদিক বরাবর যে উপাংশটা, এদিক বরাবর যে উপাংশটা সেটা হচ্ছে আর সাইন থেটা, আর সাইন থেটা। এটা আর কস থেটা, এটা আর সাইন থেটা। তাহলে আর কে দুইটা উপাংশে ভেঙে ফেলছি আমি, দেখো আর কে দুইটা উপাংশে ভেঙে ফেলছি। কি ক্লিয়ার? তাহলে কেন্দ্রমুখী বলের যোগান পাচ্ছি কিনা, হ্যাঁ এই যে আর সাইন থেটা কেন্দ্রের দিকে, তাহলে এই যে আর সাইন থেটা এটাই কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে এফসি। ঠিক আছে, হিসাব আগের মতো, সেম আগের মতো হিসাব। এই যে আর সাইন থেটা কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে এফসি। কি কথা বুঝছো? দেখো যারা কোণের ব্যাপারটা বুঝোনি তাদেরকে আমি আরেকটা ভাবে দেখাইতে পারি। এটা দুনিয়ার সহজ জিনিস, অনেকে ভাবে এই কোণটা থেটা বলে এই কোণটা থেটা, সেটা তো আমি তোমার ম্যাথমেটিক্যালি দেখাইলাম। আরও নর্মাল ভাবে দেখাই, দুটো কলম দেখতে পাচ্ছ আমার হাতে, এই কলমটা হচ্ছে গাড়ি আর এই কলমটা হচ্ছে রাস্তা। তাহলে এই যে কালো কলম যেটা বা ধূসর গ্রে কলম যেটা, এটা হচ্ছে গাড়ি আর গোলাপিটা হচ্ছে রাস্তা। দেখো গোলাপিটা হচ্ছে রাস্তা। তাহলে রাস্তার উপর গাড়িটা লম্বভাবে আছে। এখন আমার দরকার গাড়িটাকে, এই কলমটাকে থেটা কোণে বাঁকানো দরকার, থেটা কোণে বাঁকানো দরকার। আমি এই কলমটাকে থেটা কোণে বাঁকাইতে পারি না। তাহলে আমি কি করবো জানো, রাস্তাটাকে থেটা কোণে বাঁকাই দিব। দেখো রাস্তাটাকে দেখো থেটা কোণে বাঁকাই দিচ্ছি। তাহলে উপরের কলমটার দিকে তাকাবা তুমি, উপরের কলমটা দেখবা আমি গোলাপি কলমটাকে যদি থেটা কোণে উঁচু করি, উপরের কলমটাও থেটা কোণে বেঁকে যাবে। দেখো 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 এই যে দেখছো, বলো। তাহলে এই যে এইটাকে আমি থেটা কোণে বাঁকালাম, তাহলে এটাও উলম্ব রেখার সাথে থেটা কোণে বেঁকে গেছে না? আরেকবার দেখো, এই যে থেটা কোণে বাঁকালাম, ওটাও থেটা কোণে বেঁকে গেছে। কি ক্লিয়ার? তো এই হচ্ছে ঘটনা। তো এবার আসো আমাদের হিসাব নিকাশ, এবং হিসাব নিকাশ মজার ব্যাপার হচ্ছে হিসাব নিকাশটা ঠিক সেম টু সেম আগের মতো। তাহলে আর সাইন থেটা, এটা কেন্দ্রমুখী বলের যোগান পাচ্ছি এফসি। এফসি মানে এম ভি স্কয়ার বাই আর, সমীকরণ নম্বর 1। আর কস থেটা এটা ইকুয়াল টু এম জি, সমীকরণ নম্বর 2। দাও ভাগ দিয়ে দাও, তাহলে 1/2 আর আর কাটাকাটি সাইন বাই কস ট্যান, তাহলে ট্যান থেটা ইকুয়াল টু এম ভি স্কয়ার বাই আর গুণ 1/mg, এম আর এম কাটাকাটি, তাহলে ট্যান থেটা ইকুয়াল টু ভি স্কয়ার ডিভাইডেড বাই আর জি, ট্যান থেটা ইকুয়াল টু ভি স্কয়ার ডিভাইডেড বাই আর জি। এইটা হচ্ছে সূত্র, বুঝতে পারছো? ওকে, তাহলে একই রকম। এইবার এখান থেকে আরেকটা জিনিস একটু তোমাকে বলে দিই। দেখো
রাস্তা কতটুকু চওড়া, রাস্তার প্রস্থ এইখান থেকে এই পর্যন্ত না রাস্তার প্রস্থ, সেই রাস্তার প্রস্থটা হচ্ছে এক্স, রাস্তার প্রস্থটা হচ্ছে এক্স। এই যে এটা হচ্ছে ব্যাংকিং অ্যাঙ্গেল, এটা হচ্ছে ব্যাংকিং হাইট, ব্যাংকিং উচ্চতা, আর এটা হচ্ছে রাস্তার প্রস্থ এক্স। তাহলে আমরা যদি এই কোণের সাইন থেটা লিখি, সাগরে লবণ আছে, লবণ এইচ, লম্ব অতিভুজ এক্স, তাহলে এই হচ্ছে আর একটা সূত্র, সাইন থেটা ইকুয়াল টু এইচ বাই এক্স, মাথায় রাখবা। এইবার শোনো, আমাদের বোর্ড বইতে যে কাজটা করা আছে, নর্মালি এই ব্যাংকিং কোণটা খুবই ক্ষুদ্র, রাস্তার ব্যাংকিং কোণ এক পাশ থেকে ভেতরের পাশ থেকে বাইরের পাশ যতটুকু উঁচু, যতটুকু অ্যাঙ্গেলে উঁচু, এই কোণটা 30 ডিগ্রি 40 ডিগ্রি 45 ডিগ্রি তো না, সামান্য, খুবই সামান্য, 2 ডিগ্রি 4 ডিগ্রি 3 ডিগ্রির মতো নর্মালি আর কি, 2 ডিগ্রি 4 ডিগ্রি 3 ডিগ্রি, এমন হইতেই হবে এমন কোনো কথা নেই, বাট নর্মালি ব্যাংকিং কোণটা খুবই ক্ষুদ্র। তাহলে থেটা খুব ক্ষুদ্র হলে, আমরা জানি না একটা জিনিস বলো তো, থেটা খুব ক্ষুদ্র হলে, থেটা খুব ক্ষুদ্র হলে সাইন থেটা সমান সমান ট্যান থেটা, এটা হয়তো আমরা অনেকে জানি, আর যারা জানো না তারা ক্যালকুলেটর চাপ দাও, ট্যান 2 ডিগ্রি আর সাইন 2 ডিগ্রি চাপ দাও, ক্যালকুলেটর চাপ দাও, দেখো একই জিনিস চলে আসবে। তাহলে সাইন থেটা সমান সমান যদি ট্যান থেটা হয়, তাহলে এইটা সমান সমান এইটা, এই যে সাইন থেটা ইকুয়াল টু এইচ বাই এক্স আর ট্যান থেটা ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর জি। তাহলে সাইন থেটা সমান সমান ট্যান থেটা যদি হয়, তাহলে অতএব আমরা কিন্তু একটা সূত্র লিখতে পারি, ট্যান থেটা ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর জি, আর সাইন থেটা সমান সমান ট্যান থেটা, তাহলে ট্যান থেটা ইকুয়াল টু সাইন থেটা এইচ বাই এক্স, এইচ ডিভাইডেড বাই এক্স। তাহলে এই হচ্ছে একটা সূত্র, বুঝতে পারছো? এই এটা হচ্ছে একটা সূত্র। এইবার শোনো, এই যে সূত্রটা, এই সূত্রটা আমরা ব্যবহার করব না, আমরা ব্যবহার করব না, এটা আমাদের বোর্ড বইতে আছে, অনেক ম্যাথ এই সূত্র দিয়ে করা আছে, অনেক ম্যাথ এই সূত্র দিয়ে করা আছে, বিভিন্ন জায়গায় দেখবা এই সূত্র দিয়ে ম্যাথ করতেছে, বাট আমরা কখনোই এই সূত্র দিয়ে করব না, কারণ এই সূত্র দিয়ে ম্যাথ করতে গেলে রিস্ক আছে, এই সূত্র দিয়ে ম্যাথ করতে গেলে রিস্ক আছে। তাহলে আমরা এই সূত্র ব্যবহার করব না, চেষ্টা করবো এই সূত্র অ্যাভয়েড করার, এই সূত্র ব্যবহার না করার ট্রাই করব, ব্যবহার না করার ট্রাই করব, কেন? রিস্ক নিব না, তাই ব্যবহার না করার ট্রাই করব, রিস্ক নিব না, রিস্ক নিতে যাব না, ঠিক আছে? অনেক সময় বিপদ ঘটে যাইতে পারে। এবার আমি তোমাদের বলি কেমন বিপদ। ধরো ধরো বেগের মান দেওয়া আছে, রাস্তার ব্যাংকিং হাইট দেওয়া আছে, রাস্তার বাঁকের ব্যাসার্ধ আর দেওয়া আছে, আর হচ্ছে বাঁকের ব্যাসার্ধ, বাঁকের ব্যাসার্ধটা দেওয়া আছে, তোমার বললো রাস্তা কতটুকু চওড়া, রাস্তার প্রস্থ কতটুকু সেটা বের করো, তো তুমি রাস্তা কতটুকু চওড়া এক্স এর মানটা বের করলা, তো তুমি কোন সূত্র ব্যবহার করলা? এই সূত্রটা ব্যবহার করলা, এই সূত্রটা, ভি স্কয়ার বাই আর জি ইকুয়াল টু এইচ বাই এক্স। ভাই তুমি কি ব্যাংকিং কোণটা চেক করে দেখলা? ব্যাংকিং কোণ যে থেটা, সেই থেটাটা খুব ক্ষুদ্র কিনা এটা কি চেক করে দেখলা? এমনও তো হতে পারে তোমার ধরো ভি এর মান আর আর এর মান যা দেওয়া আছে তার জন্য যে ব্যাংকিং কোণটা আসবে, সেই ব্যাংকিং কোণটা 12 ডিগ্রি, বোর্ডে কিন্তু এরকম কোশ্চেন আসছে, ব্যাংকিং কোণটা 12 ডিগ্রি, যদি এরকম হয় ব্যাংকিং কোণটা 12 ডিগ্রি, তখন ভাই তুমি তো ভি স্কয়ার বাই আর জি ইকুয়াল টু এইচ বাই এক্স লিখতে পারবা না, 2 ডিগ্রি 3 ডিগ্রি 4 ডিগ্রি মোটামুটি 5 ডিগ্রি, এর জন্য আমরা এটা লিখতে পারি, বিশেষ করে 4 ডিগ্রির সমান বা 4 ডিগ্রির কম হলে আমরা সাইন থেটা সমান সমান ট্যান থেটা লিখতে পারি, বাট এর বেশি হলে লিখতে পারি না, এর বেশি হলে লিখতে পারি না, কথা বুঝছো? কি ক্লিয়ার? এর বেশি হলে আমরা লিখতে পারি না। তাহলে এইখানে ভি এর মান আর এর মান বসালাম, এইচ এর মান বসালাম, এক্স এর মান বের করলাম, অথবা এক্স এর মান বসালাম, এইচ এর মান বের করলাম, এটা করতে গিয়ে অনেক সময় রিস্ক পড়ে যাব, রিক্সে পড়ে যাব, যে অনেক সময় দেখবো ব্যাংকিং কোণের মান 12 ডিগ্রি 10 ডিগ্রি 8 ডিগ্রি, তখন তো বিপদ হয়ে যাবে, তখন তো এক্সাক্ট রেজাল্ট আসবে না। এই কারণে তাহলে আমরা কি করব ভাই, তোমার এই শর্টকাট ইউজ করার দরকার নেই, তুমি কি করবা, তোমার যদি ভি আর আর দেওয়া থাকে, ভি আর আর বসায় তুমি আগে থেটাটা বের করে নিবা, সেই থেটাটা বের করার পরে এই সূত্রের থেটাটা বসাবা, বসায় এইচ দেওয়া থাকলে এক্স বের করবা, এক্স দেওয়া থাকলে এইচ বের করবা, কি ক্লিয়ার? তাহলে তুমি এই দুটো সূত্র ব্যবহার করবা, তুমি ওই কম্বাইন্ড সূত্রটা, গোজামিল সূত্রটা ব্যবহার করতে যাবা না। এটা ব্যবহার করা ঠিক যখন কোণের মান খুব ক্ষুদ্র, বা কোণের মান যদি বেশি হয় তাহলে আর এটা ব্যবহার করা ঠিক না। এবার কথা হচ্ছে রিস্ক নেওয়ার দরকারই নেই তোমার, কোণের মান ক্ষুদ্র হোক কোণের মান বৃহৎ হোক, তোমার ওই রিস্ক নেওয়ার দরকার নেই, তুমি সবসময় এইটা আর এইটা ব্যবহার করে ম্যাথ করার ট্রাই করবা, বুঝতে পারছো? তাহলে আর রিস্ক থাকবে না, মাথায় রাখিও কিন্তু কথা। ইভেন দেখবা অনেক জায়গায় বোর্ড বই, অনেক জায়গায় বোর্ড বই, টেস্ট পেপার, বিভিন্ন জায়গায় এই সূত্র ব্যবহার করে করা আছে, বাট এটা তোমার ব্যবহার করার কোনো দরকার নেই, কারণ অনেক সময় তুমি মানে বুঝবাই না যে তুমি রিস্ক জোনে পড়ে গেছো, তুমি ডেঞ্জার জোনে পড়ে গেছো। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এইবার আসো লাস্ট কেস, এটা হচ্ছে কেস 4,
না বেঁকে বাঁক অতিক্রম, বলো তো এটা করছি কিনা? না বেঁকে বাঁক অতিক্রম, বলো করছি? না বেঁকে বাঁক অতিক্রম করছি? হ্যাঁ প্রথমেই তো করলাম। হ্যাঁ না বেঁকে বাঁক অতিক্রম করছি, কিন্তু আগে ছিল ঘর্ষণহীন রাস্তা, এইবার ঘর্ষণ যুক্ত রাস্তা, ঘর্ষণ যুক্ত রাস্তা। এবার রাস্তায় ঘর্ষণ আছে, এবার রাস্তায় আছে ঘর্ষণ, ঠিক আছে? না বেঁকে বাঁক অতিক্রম, বাট এবার ঘর্ষণ যুক্ত রাস্তায়। শোনো আমি তোমাকে বললাম না বেঁকে বাঁক অতিক্রম করা যাবে না, 1 নম্বর তো আমরা দেখছি। হ্যাঁ না বেঁকে বাঁক অতিক্রম করা যাবে না, যদি না বেঁকে বাঁক অতিক্রম করতে যাও রাস্তা তোমাকে ছিটকায় বাইরে বের করে দিবে। তুমি কি করলা? তোমার বাড়ির আশেপাশে কোনো একটা বাঁকে গিয়ে বসে থাকলা, দেখি তো ভাইয়া বলছে না বেঁকে কোনো গাড়ি বাঁক অতিক্রম করতে পারবে না। তো তুমি বাঁকে কিছুক্ষণ বসে থাকলে, দেখলা একটা সাইকেল আসলো, সেটা না বেঁকে সুন্দর করে পাস করে চলে গেল। একটা মোটরসাইকেল আসলো, সেটাও না বেঁকে সুন্দর করে পাস করে চলে গেল। তুমি ভাবলো কি ব্যাপার ভাই, আপনি ক্লাসে শিখাইলেন না বেঁকে বাঁক অতিক্রম করা যাবে না, এখন গাড়িগুলো না বেঁকে বাঁক অতিক্রম করে সুন্দর সুন্দর করে চলে যাচ্ছে, কোনো বাঁক অতিক্রম করার সময় বাঁকতেছে না, বাঁকের দিকে হেলে থাকছে না, তাহলে উইদাউট ব্যাংকিং কিভাবে সেগুলা বাঁক অতিক্রম করে নিরাপদে চলে যাচ্ছে? উত্তর হচ্ছে সেখানে কেন্দ্রমুখী বলের যোগান দেওয়া হয়েছে, সেখানে ফিজিক্সের লজিক কাজ করছে, কেন্দ্রমুখী বলের যোগান বেঁকে গিয়ে দেয় নাই। তাহলে কে দিয়েছে? ওখানে ওখানে দায়িত্ব নিয়েছে ঘর্ষণ, রাস্তায় ঘর্ষণ ছিল, সেই ঘর্ষণ কেন্দ্রমুখী বলের যোগান দিয়েছে। তাহলে ফ্রিকশন থাকলে, শোনো ভালো করে শোনো, ভালো করে মাথায় ঢুকাও, ফ্রিকশন থাকলে তুমি একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত, বেগের একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত তুমি না বেঁকেও বাঁক অতিক্রম করতে পারবা, ফ্রিকশন থাকলে। ফ্রিকশন না থাকলে পারবা না। তাহলে ফ্রিকশন থাকলে তুমি বেগের একটা নির্দিষ্ট সার্টেন লিমিট আছে, এই লিমিট পর্যন্ত না বেঁকে বাঁক অতিক্রম করতে পারবা, বাট ফ্রিকশন না থাকলে কিন্তু সম্ভব না। এবং ফ্রিকশন থাকলে তুমি যেমন তেমন বেগ নিয়ে যাইতে পারবা এমন না, কিন্তু ফ্রিকশন থাকলে বেগের একটা নির্দিষ্ট মান আছে, ওই পর্যন্ত, ওই লিমিট পর্যন্ত তুমি না বেঁকে বাঁক অতিক্রম করতে পারবা। ওই লিমিট ক্রস করে গেলে কিন্তু আবার হবে না। ওই লিমিট ক্রস করে যদি তুমি যাও তাহলে সেই ক্ষেত্রে হয় তোমার বাঁকতে হবে, ঠিক আছে, হয় তোমার বাঁকতে হবে, আর যদি না বাঁকো তাহলে আবার রাস্তা তোমাকে ছিটকায় বাইরে বের করে দিবে। তাহলে বেগের একটা সার্টেন লিমিট আছে, একটা ম্যাক্সিমাম মান আছে, যে মান পর্যন্ত ফ্রিকশন থাকলে তুমি না বেঁকেও বাঁক অতিক্রম করতে পারো। তাহলে চলো দেখি কেমনে সেটা সম্ভব। তো এইটা হচ্ছে রাস্তা, এই তো এই রাস্তায় ফ্রিকশন আছে এবার, এবং তুমি বাঁকো নাই। ওকে, তুমি যদি না বাঁকো তাহলে এইটা হচ্ছে তুমি সোজা আসো এই। তাহলে দেখি তোমার উপর ক্রিয়ারত বলগুলোকে অ্যানালাইসিস করি। নিচের দিকে ওজন এমজি, নিচের দিকে ওজন এমজি, ঠিক আগের মতো সমতল, তলের অভিলম্বিক প্রতিক্রিয়া উপরের দিকে, তলের অভিলম্বিক প্রতিক্রিয়া আর। বলো কেন্দ্রমুখী বলের যোগান দিয়েছে? দেয়নি। আর কজ 90, এমজি কজ 90, তাহলে কেন্দ্রমুখী বল ছিল না, তাহলে এফসি নাই, এফসি ছিল না, কেন্দ্রমুখী বলের যোগান ছিল না। যখন এফসি ছিল না তখন রাস্তা তোর ছিটকায় বাইরে বের করে দেওয়া শুরু করছে। আচ্ছা ও কিভাবে ছিটকে বাইরে বের হয়ে যাবে? এই বরাবর ছিটকে বাইরে বের হয়ে যাবে, এই বরাবর ছিটকে বাইরে বের হয়ে যাবে, তাই তো? এইবার শোনো, যেহেতু সে বাঁকে নাই, যেহেতু সে কেন্দ্রমুখী বলের যোগান দেয় নাই, এই কারণে রাস্তা ওকে বৃত্তাকার পথে ঘুরতে দিতে চায় নাই। তখন কি করছে? রাস্তা ওকে বৃত্তার পথে ঘুরতে দিতে চায় নাই, তখন ও কি করছে? তখন রাস্তা পিছলে দেওয়া শুরু করছে, রাস্তা ছিটকে বাইরে বের করে দেওয়া শুরু করছে। কিন্তু চিন্তা করে দেখো তো, তুমি একটু মনে করো তুমি সাইকেলের হ্যান্ডেলটা ধরে আসো, তাহলে তুমি চাইবা না যে তুমি পিছলে যাচ্ছ আর কি, এদিক বরাবর সরে যাচ্ছ, তো তুমি তো চাইবা যে রাস্তার মধ্যে থাকার, তুমি তো রাস্তা থেকে ছিটকে বাইরে বের হইতে যাইতে চাইবা না, এই বরাবর তুমি পিছলে যেতে ধরছো, এই বরাবর পিছলে যাচ্ছ, তাহলে তুমি তখন কি করবা?
চাকাটাকে এই বরাবর ঘোরানোর চেষ্টা করবা, সাইকেলের হ্যান্ডেলটাকে এই বরাবর ঘোরানোর চেষ্টা করবা, করবা কিনা বলো, বলো দেখি করবা কিনা? হ্যাঁ, তাহলে এই বরাবর তুমি চাকাটাকে ঘোরানোর চেষ্টা করবা, সাইকেলের হ্যান্ডেলটাকে ঘোরানোর এই বরাবর তুমি চেষ্টা করবা। তুমি এই বরাবর আসতে চাও আর রাস্তা তোমাকে এই বরাবর ঠেলে বাইরে বের করে দিচ্ছে, তাহলে ব্যাপারটা দেখো তো কেমন হবে। কেউ যদি এই বরাবর যাইতে চায় আর তাকে যদি এই বরাবর ঠেলা হয় তাহলে কেমন হবে? এইভাবে পিছলানো শুরু করবে না? দেখো তো এইভাবে পিছলাইতে থাকবে না চাকা? বলো, চাকা এইভাবে পিছলাইতে থাকবে কিনা বলো, চাকাটা এইভাবে পিছলাইতে থাকবে কিনা? অনেক সময় দেখবা, ধরো ধরো তুমি মনে করো অনেক সময় ধরো টাইলসের উপর দিয়ে, ধরো অনেক সময় টাইলসের উপর দিয়ে আমরা কি করি, এইভাবে দৌড়ে এসে, অনেক সময় বৃষ্টি হলে বাচ্চারা খেলে, গ্রামের দিকে এই জিনিসটা খেলে, দৌড়ে আসে, একজন দৌড়ে আসে, দৌড়ে আসার পরে এইভাবে পা পিছলে দেয়, দেয় না? বলো তো, বলো, এরকম ভাবে দৌড়ে এসে পা পিছলে দেয়। আচ্ছা, ধরো ভেজা তল হইলে, ভেজা মসৃণ হইলে তুমি পিছলে পড়ে যাবা, কিন্তু যদি পিচের রাস্তা হয় যেখানে ফ্রিকশন আছে তাহলে কি হবে? পিচের রাস্তা যদি হয়, যদি ফ্রিকশন থাকে তাহলে কি হবে? ফ্রিকশন থাকলে এইখানে গিয়ে এই যে আটকে যাবা, এই দেখো আমি আটকে গেছি, তাই না? এইভাবে আমি আটকে গেছি। তাহলে ফ্রিকশন যদি থাকে তাহলে পিছলে গেলে, এরকম পিছলে গেলে তুমি একসময় আটকে যাবা। বলো, তোমাকে কে আটকাই দিল? আটকাই দিল কে বলো? আটকাই দিল ফ্রিকশন। একজন বলছে কই ভাই দেখি নাই, তুমি করে দেখিও, তোমার বাসার ধরো টাইলসের উপর দিয়ে এভাবে পিছলে যাবা, এইভাবে পিছলে গিয়ে এইভাবে দাঁড়ায় যাবা, দেখবা পিছলে গিয়ে স্থির হয়ে যাচ্ছ। তাহলে সেরকম এই বরাবর পিছলানো ধরবে, এই বরাবর চাকাটা পিছলাইতে থাকবে, এই বরাবর চাকাটা পিছলাইতে থাকবে, ঠিক আছে? এখন চিন্তা করো, এটা হচ্ছে চাকা, এই যে এটা হচ্ছে চাকা, তাহলে চাকাটা এই বরাবর পিছলে যাচ্ছে। রাস্তার কথা চিন্তা করো, ভাবো রাস্তাটা ঘর্ষণযুক্ত রাস্তাটা ঘর্ষণযুক্ত একটা রাস্তা। তাহলে যখনই চাকাটা এইভাবে পিছলানো ধরবে তখন ফ্রিকশন ওকে উল্টা দিকে টান দিবে না? বলো, ফ্রিকশন ওকে উল্টা দিকে টান দিবে না? এইভাবে যদি পিছলাইতে থাকে তাহলে ফ্রিকশন ওকে এইভাবে উল্টা দিকে টান দিবে, ফ্রিকশন উল্টা দিকে টান দিবে, তাই তো? তাহলে ফ্রিকশন ওকে কোন দিকে বল দিবে বলো? ফ্রিকশন কোন দিকে বল দিবে? এই দিক বরাবর ফ্রিকশন বল দিবে। ফ্রিকশন বল দিয়ে চাকাটাকে পিছলাইতে দেয়নি, ধরে রাখছে। অনেকে মনে করতে ভাই ধরেন পিছলাই চলে গেলে তো ওই যে আবার গিয়ে খাদে পড়ছে, কিন্তু ধরো ওরে আমি বাঁচাই রাখি, আপাতত হাসপাতালে ভর্তি না করি, তাহলে পিছলে যাওয়া ধরছিল এইদিকে, তাহলে ফ্রিকশন কাজ করে এদিক বরাবর ফ্রিকশন ফোর্স দিয়ে ওকে ধরে রাখছে, পিছলে যেতে দেয়নি। তাহলে বলো তো কোন ফ্রিকশন? পিছলে যেতে দেয়নি, তাহলে ফ্রিকশনটা কোন ফ্রিকশন বলো? এফ আর কোত্থেকে আসলো? এফএস, স্ট্যাটিক ফ্রিকশন, ঠিক আছে? এফএস, স্ট্যাটিক ফ্রিকশন। অনেকে বলে ভাই গাড়ি না চলতেছে, গাড়ি চললে না কাইনেটিক ফ্রিকশন কাজ করবে। একটু ভালো করে বোঝো, এখানে দুইটা ফ্রিকশন আছে, কিন্তু এখানে দুইটা ফ্রিকশন আছে। একটা হচ্ছে গাড়ি যদি এই বরাবর চলে, ধরো গাড়ি এই বরাবর চলছে, এই বরাবর গাড়ির গতি, এই গতির বিপরীত দিকে যে ফ্রিকশন, এই গতির বিপরীত দিকে যে ফ্রিকশন, এই ফ্রিকশন হচ্ছে গতীয় ঘর্ষণ এফকে। এখন কেন্দ্রের দিকে দেখো, এই যে বৃত্তাকার বাঁক না, এই যে বৃত্তাকার বাঁক, এই বৃত্তাকার বাঁকের কেন্দ্রের দিকে এফকে গতীয় ঘর্ষণ, এই যে এফকে এর সাথে কত ডিগ্রি কোণ? 90 ডিগ্রি। তাহলে বলো তো কেন্দ্রের দিক বরাবর গতীয় ঘর্ষণের রূপাংশ কত? বলো, 0। এই যে এফ, এটা এই দিক বরাবর গতি, এই দিক বরাবর এফকে, তাহলে এফকে এটা 90 ডিগ্রি, তাহলে এই দিক বরাবর এফকে cos 90 0। তাহলে কেন্দ্রের দিক বরাবর গতীয় ঘর্ষণের কোনো উপাংশ নেই। আর একটা ঘর্ষণ আছে, এই চাকাটা এই বরাবর পিছলে যাচ্ছে, তাহলে চাকাটার উপর ফ্রিকশন কাজ করে রাস্তার মধ্যে চাকাটাকে ধরে রাখছে, পিছলে যেতে দেয়নি, ধরে রাখছে, স্থির ধরে রাখছে, রাস্তার মধ্যেই ধরে রাখছে, তাহলে স্থিতি ঘর্ষণ। তাহলে স্থিতি ঘর্ষণটা কোন দিকে? দেখো তো, এই যে এটা হচ্ছে বৃত্তাকার পথ, দেখো তো স্থিতি ঘর্ষণটা কোন দিকে? বৃত্তাকার পথের কোন দিকে? কেন্দ্রের দিকে। তো আমার কি দরকার? কেন্দ্রমুখী বল দরকার। বলো আমি কেন্দ্রমুখী বল পাচ্ছি কিনা, কেন্দ্রমুখী বলের যোগান পাচ্ছি কিনা? আমার তো কেন্দ্রমুখী বল দরকার, তাহলে কেন্দ্রমুখী বলের যোগানটা আমি পাচ্ছি কিনা? কেন্দ্রমুখী বল এফসি, এই যোগানটা আমি পাচ্ছি কিনা? হ্যাঁ পাচ্ছি। তো কার কাছ থেকে পাচ্ছি বলো? কেন্দ্রমুখী বলের এই যোগানটা আমি কার কাছ থেকে পাচ্ছি? ফ্রিকশনের কাছ থেকে পাচ্ছি।
ঘর্ষণের কাছ থেকে কেন্দ্রমুখী বলের যোগানটা পাচ্ছি। ঠিক আছে, তো কোন ঘর্ষণ? স্থিতি ঘর্ষণ, স্থিতি ঘর্ষণ। আর এই রাস্তার স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক ধরো মিউ এস, সর্বোচ্চ স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। মিউ এস হচ্ছে সর্বোচ্চ স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক আর কি। স্থিতি ঘর্ষণের সীমান্তিক মান পাওয়া যাবে যদি আমি মিউ এস ব্যবহার করি, সর্বোচ্চ মানটা পাওয়া যাবে। তাহলে ঘর্ষণই ধরে রাখছে। তাহলে স্থিতি ঘর্ষণের সর্বোচ্চ মান, এই যে এফ এস ম্যাক্সিমাম সর্বোচ্চ মান, এই সর্বোচ্চ মানটাই কেন্দ্রমুখী বলের যোগান যখন দিবে তখন কিন্তু আমি সর্বোচ্চ বেগটা পাবো। যখন স্থিতি ঘর্ষণ বলের সর্বোচ্চ মানটা কেন্দ্রমুখী বলের যোগান হবে তখনই আমি সর্বোচ্চ বেগটা পাবো। আর এফসি মানে কি? এমভি স্কয়ার বাই আর। তাহলে এটা হচ্ছে এফ এস, দ্যাট ইজ মিউ এস আর, আর এফসি মানে এম ভি স্কয়ার। তাহলে এই ভিটা কিন্তু ভি ম্যাক্স, সর্বোচ্চ বেগ। তাহলে এম ভি স্কয়ার বাই আর। এবার আর হচ্ছে অবিলম্বিক প্রতিক্রিয়া, দেখো নিচের দিকে এমজি, উপরের দিকে আর। তাহলে আর সমান সমান কত? এমজি। এই যে আর সমান সমান নিচের দিকে এমজি, তাহলে আর সমান সমান এমজি বসাই, মিউ এস এমজি এম ভি ম্যাক্স স্কোয়ার ডিভাইডেড বাই আর। এম আর এম কাটাকাটি, তাহলে অতএব ভি ম্যাক্স এটা সমান সমান মিউ এস আর জি তার রুট, মিউ এস আর জি তার রুট। ঠিক আছে, ভি ম্যাক্স। কি ক্লিয়ার? তাহলে আমি আরেকবার ছোট্ট করে বলে দিই। দেখো, গাড়ি এই বরাবর আসতেছিল, কিন্তু কেন্দ্রমুখী বলের যোগান না দেওয়ার কারণে এই বরাবর রাস্তাকে ঠেলে বাইরে বের করে দেওয়া ধরছিল। তখন তুমি চাকাটার হ্যান্ডেল, চাকাটা তাড়াতাড়ি এইদিকে ঘোরানোর চেষ্টা করছো, তাহলে এই হচ্ছে চাকাটা। তাহলে যখন এইদিকে ঘোরানোর চেষ্টা করছো তখন চাকাটা এভাবে পিছলে যাইতেছে। তো পিছলে যাইতেছে, রাস্তায় তো ফ্রিকশন আছে, এই যে রাস্তায় তো ফ্রিকশন আছে। তাহলে এই চাকাটাকে ফ্রিকশন বিপরীত দিকে, যেদিকে পিছলানো গতি, যেদিকে পিছলে যাইতে চাই তার বিপরীত দিকে ফ্রিকশন বল দিয়ে ধরে রাখছে। আর ফ্রিকশনটা কাজ করছে কোন দিকে? বৃত্তাকার বাঁকের কেন্দ্রের দিকে। তাহলে এই ফ্রিকশনই কেন্দ্রমুখী বলের যোগান দিয়ে ধরে রাখছে। তাহলে আমরা সর্বোচ্চ বেগ বের করতে চাই, উইদাউট ব্যাংকিং সর্বোচ্চ বেগ। দেখো বাঁকে নাই, উইদাউট ব্যাংকিং। তাহলে উইদাউট ব্যাংকিং সে এই বেগ নিয়ে না বেঁকেও বেগ অতিক্রম করতে, মানে রাস্তা অতিক্রম করতে পারবে, বাঁক অতিক্রম করতে পারবে। এটা হচ্ছে উইদাউট ব্যাংকিং ম্যাক্সিমাম ভেলোসিটি, উইদাউট ব্যাংকিং ম্যাক্সিমাম ভি, উইদাউট ব্যাংকিং ম্যাক্সিমাম ভেলোসিটি হচ্ছে এটা। ঠিক আছে, ওকে। তাহলে এবার আসো, তোমাকে একটা জিনিস একেবারে হাতে কলমে বুঝাই। দেখো ঘর্ষণ বলের মান ফিক্সড হয়, ঘর্ষণ বলের স্থিতি ঘর্ষণ বলের মিউ এস এমজি, মিউ এস এর মান ফিক্সড, ধরো 0.1, এম এর মান ধরো 10, আর জি এর মান 10 ধরো। তাহলে 10 গুণ 10 100 গুণ পয়েন্ট টন 10, 10 গুণ 10 গুণ পয়েন্ট টন 10। তাহলে এই যে ঘর্ষণ বলের সর্বোচ্চ মান, এটা এফ এস এর কি মান? ম্যাক্সিমাম মান হচ্ছে এটা। এবার এটাই তো কেন্দ্রমুখী বলের যোগান দিবে, এটাই তো এমভি স্কয়ার বাই আর। তাহলে দেখো, চিন্তা করো, তুমি প্রথম দিন মোটরসাইকেল নিয়ে রাস্তা অতিক্রম করে আসলা, তো তুমি যে বেগে আসলা সেই বেগের মান ধরো বেগের মানটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, ধরো বেগের মান হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। তো সেই বেগের জন্য তোমার যে কেন্দ্রমুখী বল লাগবে, সেই কেন্দ্রমুখী বল হচ্ছে 8। বলো তো তুমি নিরাপদে বাঁক অতিক্রম করতে পারবা কিনা? তোমার যে বেগ আছে সেই বেগের জন্য কেন্দ্রমুখী বল লাগবে 8, বলো পারবা কিনা? হ্যাঁ পারবা, কারণ ঘর্ষণের পকেটে আছে কত? 10। সে কত দিবে? কেন্দ্রমুখী বলের যোগানকে কত দিবে? কেন্দ্রমুখী বলকে কত ধার দিবে? 8 ধার দিবে। ঠিক আছে, 8 ধার দিতে পারবে। ওকে, তুমি পরের দিন তুমি ভাবলা আমি তো না বেঁকে বাঁক অতিক্রম করে ফেলছি। তুমি এই খুশিতে পরের দিন আবার না বেঁকে আবারও বাঁক অতিক্রম করে আসতেছো। তাহলে এইবার তুমি বেগের মান আরেকটু বাড়াইলা, তো বেগের মান আরেকটু বাড়ানোর কারণে তোমার এমভি স্কয়ার বাই আর যেটা লাগবে সেইটা হইলো 9। বলো তুমি নিরাপদে বাঁক অতিক্রম করতে পারবা কিনা? ঠিক আছে, নিরাপদে বাঁক অতিক্রম করতে পারবা কিনা? হ্যাঁ, নিরাপদে বাঁক অতিক্রম করতে পারবা, কারণ স্থিতি ঘর্ষণ বলের সর্বোচ্চ মান 10। তাহলে 10 থেকে তোমাকে 9 দিতে পারবে। এবার তারপরে পরের দিন বেগের মান আরেকটু বাড়ানোর পরে 10।
নিরাপদে বাঁক অতিক্রম করতে পারবা কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ পারবা। হ্যাঁ পারবা, নিরাপদে বাঁক অতিক্রম করতে পারবা, কারণ কেন্দ্রমুখী বলের পকেটে আছে 10, সে 10 ধার দিয়ে দিবে। এবার তারপরে পরের দিন তুমি ভাবলো কি আমি তো নিরাপদেই বাঁক অতিক্রম করতে পারি উইদাউট ব্যাংকিং, কি মজা। তুমি সেই ভাবনা চিন্তা করে এসে পরের দিন মনে করো বেগ আরো বাড়াই দিলা, আরো বাড়াই দিয়ে আবার বাঁক ঘুরে আসার চেষ্টা করলা। এইবার তোমার যে বেগ, সেই বেগের জন্য MB² লাগবে হচ্ছে 11 লাগবে। এইবার কি হবে? এইবার কি হবে বলো? এবার আবার কোথায় গিয়ে ভর্তি হবে? হসপিটালে। আবার তোমার হাসপাতালে যাওয়া লাগবে। ঠিক আছে? এরকম যদি হয়, বেগের মান যদি 11, মানে বেগের মান যা, তার জন্য যদি কেন্দ্রমুখী বল লাগে 11, তোমার কেন্দ্রমুখী বল যোগান যে দিবে ঘর্ষণ, তার পকেটে আছে 10, তাহলে তো ভাই 11 তো দিতে পারবে না, 1-এর ঘাটতি, 10 দেওয়ার পরে 1-এর ঘাটতি, তাহলে প্রয়োজনীয় কেন্দ্রমুখী বল তখন পাবে না। তাহলে তখন কি হবে? টাটা বাই বাই খতম। বুঝছো? তখন কি হবে? টাটা বাই বাই খতম, গায়া। ঠিক আছে, গায়া। হ্যাঁ, তাহলে তখন আর নিরাপদে বাঁক অতিক্রম করা যাবে না। তাহলে নিরাপদে বাঁক অতিক্রম করার জন্য সর্বোচ্চ বেগ, সর্বোচ্চ 8-এ না, সর্বোচ্চ 9-এ না, সর্বোচ্চ 10-এ, অর্থাৎ এইটা সমান সমান এইটা হইলে, তো সেটাই আমরা করছি। দেখো, সর্বোচ্চ বেগের জন্য। ঠিক আছে, ক্লিয়ার? একেবারে তোমার একটু মান ধরে ধরে বুঝে দিলাম। ওকে, তাহলে মোটামুটি ব্যাংকিং এর হিসাব নিকাশ আমাদের হয়ে গেছে। তাহলে উইদাউট ব্যাংকিং আমরা বাঁক অতিক্রম করতে পারবো কিনা? ইয়েস পারবো। তো তার জন্য কি করতে হবে? নিরাপদে বাঁক অতিক্রম করার জন্য কি করতে হবে? একটা নির্দিষ্ট বেগের মান থাকবে, এই বেগের মানের মধ্যে এই বেগের কম রাখতে হবে বেগ, গাড়ির বেগ। যদি এর চেয়ে বেশি করো তাহলে কিন্তু আবার দুর্ঘটনা ঘটবে। তুমি এর চেয়ে বেশি করলে তখন তোমার আবার বাঁকতেও হবে, এটা হচ্ছে ঘটনা। নিরাপদে যদি বাঁক অতিক্রম করতে চাও তাহলে তখন আবার বাঁকতেও হবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে উইদাউট ব্যাংকিং সর্বোচ্চ বেগে বাঁক অতিক্রম। তাহলে এবার আসো আমরা ম্যাথ করি। এই 4টা ক্ষেত্র, যে 4টা ক্ষেত্র তোমাকে শিখালাম, এই 4টা ক্ষেত্র শিখলেই যে কোনো ম্যাথ প্রবলেম তুমি সলভ করতে পারবা, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এর বাইরে আরো টাইপ আছে, কিন্তু ওগুলো এখন আমরা করব না। ঠিক আছে, এর বাইরে আরো টাইপ আছে, ওগুলো এখন আমরা দেখব না। এই 4টাই আপাতত দরকার। তো চলো একটা ম্যাথ করি। বলা হচ্ছে একটি রাস্তার দুটি বাঁকের ব্যাসার্ধ, যথাক্রমে, একটি রাস্তার দুটি বাঁকের ব্যাসার্ধ যথাক্রমে 25 মিটার ও 36 মিটার। একটি রাস্তার দুটি বাঁকের ব্যাসার্ধ যথাক্রমে 25 মিটার ও 36 মিটার। ওকে, উভয় বাঁকের ব্যাংকিং কোণ, বলো তাহলে রাস্তা বাঁকানো আছে নাকি নাই? বলো তো, রাস্তা বাঁকানো আছে নাকি নাই? উভয় বাঁকের ব্যাংকিং কোণ 10 ডিগ্রি, বলে দিচ্ছে উভয় বাঁকের ব্যাংকিং কোণ 10 ডিগ্রি এবং রাস্তার প্রস্থ 2 মিটার। ঠিক আছে, রাস্তার প্রস্থ হচ্ছে 2 মিটার। বলো তাহলে, সরি, রাস্তার প্রস্থ 80 সেন্টিমিটার, সরি, রাস্তার প্রস্থ 80 সেন্টিমিটার। তাহলে বলো তো রাস্তা বাঁকানো আছে নাকি নাই? ইয়েস, রাস্তা বাঁকানো আছে। উইদাউট ব্যাংকিং রাস্তা না, ব্যাংকিং যুক্ত রাস্তায় বাঁক আছে। তো এই হচ্ছে আমাদের উদ্দীপক। বোর্ড কোশ্চেন, দেখো বোর্ড কোশ্চেন কত সহজ হয়। বলা হচ্ছে রাস্তার ব্যাংকিং উচ্চতা নির্ণয় করো। রাস্তার ব্যাংকিং উচ্চতা নির্ণয় করো। আর 2 নম্বর কোশ্চেন হচ্ছে উভয় বাঁকে সর্বোচ্চ নিরাপদ বেগের অনুপাত। সর্বোচ্চ নিরাপদ বেগের অনুপাত নির্ণয় করো। বেগের অনুপাত নির্ণয় করো। ঠিক আছে, মুরসালিন বলো পারবা কিনা? তাহলে একটা রাস্তার দুটি বাঁকের ব্যাসার্ধ দেওয়া আছে 25 আর 36 মিটার। উভয় বাঁকের ব্যাংকিং কোণ 10 ডিগ্রি, রাস্তার প্রস্থ 80 সেন্টিমিটার। একটু ছোট্ট করে চিত্র এঁকে নিবা, ভালো হয়। রাস্তার ব্যাংকিং উচ্চতা এইচ বের করতে বসে। এটা মনে করো যে ক্লাস 2 এর ম্যাথ। এই যে এটা হচ্ছে রাস্তা, এই দেখো
এটা হচ্ছে রাস্তা। ব্যাংকিং উচ্চতা এইচটা আমরা বের করতে চাই, রাস্তার চওড়া বলে দেওয়া আছে এক্স 80 সেন্টিমিটার এবং ব্যাংকিং কোণের মানটা 10 ডিগ্রি। খুবই সহজ, ট্যান থেটা ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর জি। নাও এখান থেকে এইচ বের করে নেবা, কিন্তু ট্যান থেটা ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর জি, এখানে এইচ কোথায়? তাহলে এটা দিয়ে হবে না, কারণ এখানে তো এইচও নাই, আমার তো এইচ লাগবে, এইচ নাই। তাহলে এই কোণটা দেওয়া আছে, এক্স দেওয়া আছে, এইচ দেওয়া আছে, সাইন থেটা সাগরে লবণ এইচ বাই এক্স অতিভুজ। তাহলে সাইন 10 ডিগ্রি এইচ ডিভাইডেড বাই এক্স, এক্স হচ্ছে 80 সেন্টিমিটার, 80 সেন্টিমিটারে রাখলে এইচও সেন্টিমিটারে আসবে, বুঝছো? 80 যদি সেন্টিমিটারে রাখি এইচও সেন্টিমিটারে আসবে, কোনো ব্যাপার না। তাহলে সাইন 10 ডিগ্রি ইন্টু 80, তাহলে অতএব এইচ ইকুয়াল টু 13.89 সেন্টিমিটার, 13.89 সেন্টিমিটার। ডান, ওকে গুড, এই তো বুঝে গেছো। ভাইয়া কাটাবেন না? না, এটা কাটা লাগবে কেন? হয়েছে তো, কাটবেন না তো? এই পাগল, কাটবো কেন? হয়েছে তো ম্যাথ, কাটবো কেন? এবার আসো, এবার আসো 2 নম্বর। তোমাদের অবস্থা এমন হয়েছে বুঝছো, ওই যে রাখালের মতো হয়েছে। একটা গল্প পড়ছিল না ছোটবেলায়, এক রাখাল, সে গ্রামের পাশে একটা জঙ্গলে যাইতো গরু চড়াইতে। শুনছো এই গল্প? শুনছো কখনো? হ্যাঁ, তো সেরকম অবস্থা হয়েছে তোমাদের, যে রাখাল গরু চড়াইতে যাইতো, তো প্রত্যেকদিন বাঘ আসছে করে চিৎকার করতো। গ্রামের লোকজন লাঠি সোটা নিয়ে যাইতো, গিয়ে দেখে যে ফাইজলামি করছে, প্রাঙ্ক করছে, বুঝছো? তো গিয়ে দেখে কোনো বাঘ টাঘ আসে নাই। তো একদিন হঠাৎ করে সত্যি সত্যি বাঘ আসছে। তো সেই দিন খুব চিৎকার করছে, বাঘ আসছে করে চিৎকার করছে, লোকজন আর লাঠি সোটা নিয়ে আসে নাই। তো সেদিন কিন্তু মারাত্মক ধরা খেয়ে গেছে। তো তোমাদের অবস্থা হয়েছে এরকম, বুঝলা? এবার আসো, বলছে উভয় বাঁকের সর্বোচ্চ নিরাপদ বেগের অনুপাত কত? উভয় বাঁকেরই ব্যাংকিং কোণ থেটা 10 ডিগ্রি। তাহলে উভয় বাঁকের ব্যাংকিং কোণ থেটা 10 ডিগ্রি। তাহলে আসো, প্রথম বাঁকের জন্য যদি আমি সূত্রটা লিখি, ট্যান থেটা ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর জি, সমীকরণ নম্বর 1। দ্বিতীয় বাঁকের জন্য যদি লিখি, তাহলে আবার একই রকম ভাবে ট্যান থেটা ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর জি, সমীকরণ নম্বর 2। তাহলে প্রথম বাঁকের জন্য এই যে বেগ v1 ব্যাসার্ধ r1, দ্বিতীয় বাঁকের জন্য বেগ v2 ব্যাসার্ধ r2। এবার 1 ও 2 নম্বর সমীকরণ থেকে পাই, 1 ও 2 থেকে পাই ট্যান থেটা সমান সমান ট্যান থেটা। তাহলে 1 ও 2 নম্বর থেকে পাওয়া যায় v1 স্কয়ার ডিভাইডেড বাই r1 জি, v2 স্কয়ার ডিভাইডেড বাই r2 জি, জি আর জি কাটাকাটি, জি এবং জি কাটাকাটি। তাহলে v1 বাই v2 রুট ওভার r1 বাই r2, v1 বাই v2 রুট ওভার r1 বাই r2। 25 36, 5 5 25, 6 6 36। তাহলে বেগের অনুপাত v1 v2 5:6, এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, বুঝছো কত সহজ ম্যাথ? এগুলো হচ্ছে বোর্ড আশা করছে। চলো দ্রুত তোলো, একটু পানি খেয়েছি। আইআইটি ম্যাথ দিন, আইআইটি ম্যাথ নেক্সট ক্লাসে করবো, যাও। আইআইটি ম্যাথ নেক্সট ক্লাসে করবো।
পোলাপান কি লাগাইছে নতুন গ্রুপে, কি শুরু করছে পোলাপান, খালি পোস্ট দিয়ে যাইতেছে পাগলের মতো। দাঁড়াও 1 মিনিট একটু। ওকে, নেক্সট আসো। 2 নম্বর, 2 নম্বর একটা ম্যাথ বলা হচ্ছে একটি ব্যাংকিং যুক্ত রাস্তার, ব্যাংকিং যুক্ত, একটি ব্যাংকিং যুক্ত রাস্তার প্রস্থ 2 মিটার, বাঁকের ব্যাসার্ধ, বাঁকের ব্যাসার্ধ, প্রস্থ 2 মিটার, বাঁকের ব্যাসার্ধ হচ্ছে 200 মিটার। ওই রাস্তায় একটি গাড়ি সর্বোচ্চ 50.4 কিলোমিটার/আওয়ার বেগে বাঁক নিতে পারে, বাঁক নিতে পারে মানে বাঁক অতিক্রম করতে পারে। ঠিক আছে, এটাই বলা হয়েছে। কোশ্চেন নম্বর 1, রাস্তার ভেতরের পাশ থেকে বাইরের পাশ কতটুকু উঁচু? রাস্তার ভেতরের পাশ থেকে, ভেতরের পাশ থেকে বাইরের পাশ কতটুকু উঁচু? আর 2 নম্বর কোশ্চেন, ওই রাস্তা 0.6 ঘর্ষণ গুণাঙ্কের, ঘর্ষণ গুণাঙ্কের ব্যাংকিংহীন রাস্তা হলে, ব্যাংকিংহীন রাস্তা হলে গাড়িটি ওই বেগে বাঁক অতিক্রম করতে পারবে কি? গাড়িটি ওই বেগে বাঁক অতিক্রম করতে পারবে কি? অতিক্রম করতে পারবে কি? এটা হিসাব নিকাশ করো, বুঝছো? এটাও একটা সৃজনশীল কোশ্চেন এবং খুব সহজ কোশ্চেন। পড়ো, কোশ্চেনটা পড়ো। দাদা কতক্ষণ করাবেন? আর এই ম্যাথটা শেষ করে শেষ, আজকে বেশিক্ষণ না, এই 20 পর্যন্ত। একটা মানে 1 ঘন্টা 8 মিনিট 9 মিনিট হয়েছে, ধরো আর 10 মিনিট। আজকে সহজ পড়া, তো ছোট্ট পড়া। আমরা কি করবো শোনো, আমরা আজকে মোটামুটি এই অধ্যায়ের টপিক শেষ করলাম, উইথ রকেট বাদ দিয়ে, রকেট বাদ দিয়ে এই অধ্যায়ের টপিক শেষ হলো। এবার এরপরে 2টা ক্লাস এক্সট্রা যেটা নিব, সেই 2টা ক্লাসে আমরা হচ্ছে অনেকগুলো প্রবলেম সলভ করব, বিশেষ করে অ্যাডভান্স লেভেলের প্রবলেম। তোমাদের দেখবা প্র্যাকটিস শিটে অনেক অ্যাডভান্স লেভেলের প্রবলেম আছে, তো তার মধ্যে অনেকগুলো আমি করাই দিছি, তবে আমি আস্তে আস্তে সবগুলো করাই দিব, কোনো টেনশন নেই। তবে তুমি বলতে পারো মোটামুটি আজকে এই অধ্যায়ের একেবারে শেষ পর্যন্ত শেষ হয়েছে। আজকে পর্যন্ত যা পড়াইছি এগুলো পড়ে তুমি পরীক্ষার হলে যাইতে পারবে, একেবারে নির্দ্বিধায় যাইতে পারবা, বুঝতে পারছো? একেবারে মনে করো বুক ফ্লাই চলে যাবা পরীক্ষার হলে, কোনো ব্যাপার না। ওকে, তো চলো এবার কি বলছে দেখি। একটা ব্যাংকিং যুক্ত, ভালো করে শুনবা কথাগুলা, ব্যাংকিং যুক্ত মানে অলরেডি বাঁকানো আছে, এই যে ব্যাংকিং যুক্ত, তাহলে ব্যাংকিং যুক্ত রাস্তার এটা হচ্ছে থিটা, প্রস্থ হচ্ছে 2 মিটার, এক্স 2 মিটার,
বাঁকের ব্যাসার্ধ আর, এটা 200 মিটার, 200 মিটার। এবার বলা হচ্ছে ওই রাস্তায় একটি গাড়ি সর্বোচ্চ এত বেগে বাঁক নিতে পারে, গাড়ির বেগ 50.4 কিলোমিটার পার আওয়ার। এটাকে দাও 1000 দিয়ে গুণ দাও, 3600 দিয়ে ভাগ দাও, তাহলে 50.4 গুণ 1000 ভাগ 3600, 14 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে বেগ। তাহলে এই ক্ষেত্রে আমাদের হিসাব নিকাশ করতে হবে, হিসাব নিকাশ করে এইচ এর মানটা, রাস্তার ভেতরের পাশ থেকে বাইরের পাশ কতটুকু উঁচু সেটা বের করতে হবে। তাহলে আসো, tan θ = v²/rg। দেখো কি কি দেওয়া আছে, ভি দেওয়া আছে, আর দেওয়া আছে, এক্স দেওয়া আছে, এইচ চাইছে, তাহলে v²/rg = h/x। বলো খাটাবো এটা, বলো এটা খাটাবো? না, এটা খাটাবো না, কারণ এটাতে কোণের মান যে আমি কত সেটা তো আমি জানি না। কোণের মান কি তুমি জানো? এই কোণের মান যদি 10 ডিগ্রি হয় তখন তো এটা হবে না, ঠিক আছে? তাহলে এই কারণে এটা খাটানো যাবে না। তাহলে কি করব? তাহলে ম্যাথ করার সময় কি করব? খুবই সহজ, আমরা প্রথমে আগে কোণটা বের করে নিব। কিভাবে? এই যে দুটো সূত্র, tan θ = v²/rg। তাহলে tan θ এটা সমান বেগ v, তাহলে 14 তার স্কয়ার ডিভাইডেড বাই rg, আর এর মান 200, জি এর মান 9.8। তাহলে অতএব θ = tan ইনভার্স 14 এর স্কয়ার ভাগ 200 গুণ 9.8, তাহলে 5.710 ডিগ্রি, এই যে এত ডিগ্রি, এটা হচ্ছে কোণের মান। tan θ = v²/rg, tan θ = v²/rg, কোণের মানটা বের করলাম। এইবার sin θ দুইবার এইভাবে করতে হবে, দুই ধাপে করতে হবে, খবরদার এক ধাপে করতে যাবে না, কারণ যদি কোণের মান দেখো এখানে 4 ডিগ্রির বেশি হয়ে গেছে, 4 ডিগ্রি থেকে যত বেশি হবে তত এক্সাক্ট রেজাল্ট তুমি কিন্তু পাবে না যদি একগোজামিল সূত্র ব্যবহার করো। তাহলে sin 5.7105 এত ডিগ্রি, এইচ এর মান বের করব, এক্স এর মান 2 মিটার, 2 মিটার। তাহলে সাইন অ্যান্সার গুণ 2, তাহলে অতএব এইচ = 0.199 এত মিটার, ঠিক আছে? এই ক্লিয়ার? ওকে, এইবার বলছে ওই রাস্তা, প্রশ্নটা পড়ো, ওই রাস্তা 0.6 ঘর্ষণ গুণাঙ্কের, তো কোন ঘর্ষণ গুণাঙ্ক? অবশ্যই স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, কারণ আমার ব্যাংকিং এর ম্যাথ করতে গেলে স্থিতি ঘর্ষণ গুণাঙ্কই লাগবে। তাহলে 0.6 স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের ব্যাংকিংহীন রাস্তা, রাস্তায় ব্যাংকিং নেই, অর্থাৎ রাস্তা ফ্ল্যাট, সমতল রাস্তা, রাস্তা বাঁকানো নেই, উইদাউট ব্যাংকিং, ব্যাংকিংহীন রাস্তা। ব্যাংকিংহীন মানে তুমিও বাঁকতে পারবে না, রাস্তাও বাঁকানো নেই। ব্যাংকিংহীন মানে তুমিও বাঁকতে পারবে না, রাস্তাও বাঁকানো নেই, কথা বুঝছো? ব্যাংকিংহীন রাস্তা, তাহলে ব্যাংকিংহীন রাস্তা, এটার মানে হচ্ছে তুমিও বাঁকবে না, রাস্তাও বাঁকানো নেই, রাস্তাও বাঁকানো নেই। তাহলে কি নিরাপদে বাঁক অতিক্রম করা যাবে? উত্তর হচ্ছে না, যাবে না। নিরাপদে বাঁক অতিক্রম করা যাবে? উত্তর হচ্ছে না, যাবে না। যদি রাস্তা বাঁকানো না থাকে, রাস্তা বাঁক অতিক্রম করার সময় তুমি যদি না বাঁকো তাহলে বাঁক অতিক্রম করা যাবে না, যদি ঘর্ষণ না থাকে। কিন্তু বাঁক অতিক্রম করা যাবে যদি ঘর্ষণ থাকে, তো এখানে ঘর্ষণ আছে কিনা দেখি তো। এই যে যদি বলতো ওই রাস্তাটি ঘর্ষণহীন ব্যাংকিংহীন রাস্তা হলে বাঁক অতিক্রম করতে পারবে কিনা? উত্তর হচ্ছে না, পারবে না। কিন্তু বলে দিতে ঘর্ষণ আছে, তাহলে পারবে। ঘর্ষণ থাকলে পারবে, কিন্তু তাও একটা বেগের লিমিট আছে, এই বেগ পর্যন্ত পারবে, এর চেয়ে বেশি বেগ হলে আবার পারবে না, ঠিক আছে? তাহলে সেই বেগের মানটা কত? ভিম্যাক্স কত? ভিম্যাক্স = সূত্র শিখলাম একটু আগে, μs আর জি। তাহলে মান বসাও তাড়াতাড়ি। তাহলে 0.6, আর এর মান 200, জি এর মান 9.8, দেখো কত আসে। তাহলে √0.6 গুণ 200 গুণ 9.8, 14√6, তাহলে 34.29 এত মিটার পার সেকেন্ড। সর্বোচ্চ এই বেগ নিয়ে উইদাউট ব্যাংকিং বাঁক অতিক্রম সম্ভব, সর্বোচ্চ বেগ নিয়ে
উইদাউট ব্যাংকিং বাঁক অতিক্রম করা সম্ভব। তো তোমার গাড়ির বেগ কত আছে? 14 মিটার পার সেকেন্ড। তাহলে 34 পর্যন্ত, 34.29 এত মিটার পার সেকেন্ড পর্যন্ত নিরাপদে উইদাউট ব্যাংকিং অতিক্রম করতে পারবে। তো 14 হলে তো ভালোভাবেই পারবে। তাহলে পারবে কিনা? উত্তর হচ্ছে পারবে। তাহলে তোমার গাড়ির বেগ কত? 14 মিটার পার সেকেন্ড। তাহলে তার চেয়ে এটা বেশি, তার চেয়ে এটা বেশি। তাহলে তোমার গাড়ি নিরাপদে বাঁক অতিক্রম করতে পারবে। হ্যাঁ, পারবে। ঠিক আছে। ম্যাক্সিমাম যে বেগ তার তুলনায় তো কমই আছে, ম্যাক্সিমাম যে বেগ তার তুলনায় তো কমই আছে। তো পারবে কিনা? ইয়েস, পারবে। তো এই হচ্ছে সৃজনশীল প্রশ্ন। শোনো, ব্যাংকিং এর এই অধ্যায় থেকে দেখবা ম্যাক্সিমাম সৃজনশীল প্রশ্ন আসে ব্যাংকিং এই টপিক থেকে। আর ব্যাংকিং এর প্রশ্ন আসলে মনে মনে বলতে হবে আমি 10 মার্ক পেয়ে গেছি। ব্যাংকিং এর যদি প্রশ্ন আসে তাহলে মনে মনে বলতে হবে 10 মার্ক আমি পেয়ে গেছি। দাদা কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের আর্কাইভ ক্লাসগুলো দিয়ে দেবে। 2টা ক্লাস বাকি আছে, তো 2টা ক্লাস, একটা ক্লাস অলরেডি আমি নিছি। আমি ওদের শুক্রবার করে, আমার অফলাইন স্টুডেন্টদের শুক্রবার করে আর কি পড়াই। তো কালকে একটা শুক্রবার আছে, কালকে বাকি ক্লাসটা নিয়ে তোমাদের আমি ক্লাসগুলো দিয়ে দিব, সমস্যা নেই। ঠিক আছে। তাহলে ব্যাংকিং টপিক শেষ হলো। তাহলে এই অধ্যায়ে আমাদের আর একটা টপিক বাকি আছে, সেটা হচ্ছে রকেট। আর ছোট ছোট কিছু টপিক বাকি আছে, যেমন ধরো যে চক্রগতির ব্যাসার্ধ একটা টপিক বাকি আছে, আমি পড়াই দিব, সমস্যা নেই। অনুধাবনমূলক কিভাবে পড়বো? অনুধাবনমূলক ক্লাসে যা আলোচনা করছি সেখান থেকেই তো অনুধাবনমূলক মূলত লিখতে হবে। তারপরে তুমি একটু বই খুলবা, বই থেকে একটু প্রশ্নগুলো পড়বা, দেখবা সবগুলো প্রশ্নের উত্তর তুমি জানো। অনুধাবন তো পড়ার কিছু নাই। অনুধাবনমূলক হচ্ছে তুমি যা জানো, তুমি যা শিখছো সেটা লিখবা। যেমন এখান থেকে আমি বলতে পারি অনুধাবনমূলক একটা প্রশ্ন, যে রাস্তার বাঁক অতিক্রম করার সময় আরোহীকে কেন রাস্তার বাঁকের দিকে হেলে থাকতে হবে, কেন হেলে থাকতে হবে? এটা হচ্ছে 2 মার্কের প্রশ্ন। তো তুমি কি এর উত্তর জানছো না? তো এর উত্তর জানছো, সুন্দর করে লিখে দিবা। 2 মার্কের প্রশ্নে একটু চেষ্টা করবা চিত্র বা ইকুয়েশন ঢুকানোর, তাহলে টিচার খুব খুশি হয়ে যায়। তোমরা 2 মার্কের প্রশ্ন শুধুমাত্র বাংলা কথা লিখে রাখো, তো শুধুমাত্র বাংলা কথা লিখে রাখবো না, চেষ্টা করবা একটু ইকুয়েশন বা সূত্র ঢুকানোর বা চিত্র ঢুকানোর, তাহলে দেখবা টিচার খুব খুশি হয়ে যাবে। দাদা সপ্তাহে আপনি 3 দিন ক্লাস নিলে ভালো হয়। 3 দিন ক্লাস নিলে আর এক টিচার কি একদিন নিবে বলো? সে কি মানবে? তারপরে তো আমি মাঝে মাঝে 3 দিন নিয়েই নিই। দেখি এই যে তোমাদের মাস্টার ভাইয়ের সাথে কথা বলে আর একটা ক্লাস নেওয়া যায় কিনা, কালকের ক্লাসটা দেখি আমি নিতে পারি কিনা। তাহলে আমরা নেক্সট ক্লাসে রকেট পড়বো, দেখি যদি কালকের ক্লাসটা আমি নিতে পারি তাহলে রকেট পড়বো। মাইক অন করেন, মাইক অন করবো, তোমরা তো চিল্লাপাল্লা করো মাইক অন করলে। হ্যাঁ, 3 দিন ক্লাস নিব, আচ্ছা নিব, যাও মাঝে মাঝে 3 দিন নিব। এই তো এই অধ্যায় শেষ হলে স্থিরতরি শুরু হবে, এই অধ্যায় শেষ হলে স্থিরতরি শুরু হয়ে যাবে। ক্ষেত্র প্রাবল্য, ক্ষেত্র প্রাবল্য তো তড়িতের অধ্যায়, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য। ক্ষেত্র প্রাবল্য হচ্ছে মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্যের জন্য যদি বলি তাহলে একক একক পরিমাণ ভর কোনো মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে স্থাপন করলে যে বল অনুভব করবে, আর তড়িৎ ক্ষেত্রের মধ্যে একক চার্জ স্থাপন করলে যে পরিমাণ বল অনুভব করবে। স্থির তড়িৎ অনেক বড় চ্যাপ্টার, অনেকগুলো ক্লাস লাগবে, মিনিমাম 20টা তো লাগবেই। বলো। হ্যাঁ, স্থির তড়িৎ এটা শেষ হলেই শুরু হবে, এটা শেষ হইতে আর 2-3টা ক্লাস লাগবে, শেষ হয়ে যাবে। ঠিক আছে। দেখো তোমাদের কিন্তু অনেকগুলো চ্যাপ্টার হয়ে যাচ্ছে, ঠিক আছে। মানে অনেকের কাছে মনে হইতে পারে ভাই স্লো, না আমরা কিন্তু স্লো না, আমরা কিন্তু সবচেয়ে বেশি গতিতে আগাচ্ছি। যেমন তুমি দেখো তাপগতিবিদ্যা হয়ে গেছে, আদর্শ গ্যাস এপাশ থেকে হয়ে যাচ্ছে, মহাকর্ষ হয়ে আছে, ঠিক আছে। অপর কিন্তু অনেকগুলো অধ্যায়, ছোট ছোট অধ্যায়গুলো কিন্তু অনেকগুলো অধ্যায় তোমাদের আগায় রাখছে অলরেডি, ঠিক আছে। হ্যাঁ বলো ভাইয়া।
আমি প্রশ্নটা বুঝলাম না, আরেকবার বলো। আমি এখন বর্তমানে একটা ক্যান্টনমেন্ট কলেজে আছি, হ্যাঁ কিন্তু অতিরিক্ত প্রেশারের কারণে আপনাদের ক্লাসগুলো ভালো করে ফলো করতে পারছি না। আমি হ্যাঁ সিদ্ধান্ত নিয়েছি যে আমার আশেপাশে যে গভর্নমেন্ট কলেজ আছে এখানে চলে যাব, ক্যান্টনমেন্ট কলেজ থেকে টিসি নিয়ে। তারপর আপনাদের যে ক্লাসগুলো হয় এগুলো মানে ফুললি ফলো করব, হুম আর হচ্ছে বাড়িতে স্টাডি করব। তো এভাবে করলে কি আমি বোর্ড এবং এডমিশন দুই জায়গায় ভালো করতে পারবো? হ্যাঁ, অনেক স্টুডেন্ট ভালো করতেছে, তুমিও ভালো করতে পারবা। এই ডিসিশনগুলো না নিজের নিতে হয়। এই ডিসিশনগুলো এক একজনের জন্য এক এক রকমভাবে কাজ করে। ঠিক আছে, কিছু ডিসিশন লাইফে, কিছু ডিসিশন আমি বলি শোনো শোনো, কিছু ডিসিশন লাইফের, কিছু ডিসিশন অনেক সময় নিজের নিতে হয়। মানে অনেক ডিসিশনগুলো, এই ডিসিশনটা নিলে কেমন হবে, এই ডিসিশনটা নিলে আমি কি জিততে পারবো কিনা, এইটা হইলে আমি কি আমার যে গোলটা সেটা মানে টার্গেটটা আমি ধরতে পারবো কিনা। অনেকের কাছে মনে করো যে এরকম প্রশ্ন আসে, অনেকের কাছে এটা মনে হয়। আমি একটা কথা বলি, যা মনে হবে, ঠিক আছে, আগে নিজে ডিসিশন নিবা যে আমি এটা করতে চাই। এবার করতে চাই মানে আমি ডিসিশন নিয়ে ফেলছি, আর পিছনে পিছনে তাকানোর সুযোগ নাই। আমি যে ডিসিশন নিয়ে ফেলছি আমার ওইটা ধরে সামনে আগায় যাওয়া লাগবে। ঠিক আছে, তো এই কারণে এই ডিসিশনগুলো ধরো আমরা দিতে পারবো না, তবে সব কিছুই সম্ভব। ক্যান্টনমেন্টে পড়েও আমাদের ক্লাস করেও ভালো রেজাল্ট করা সম্ভব, আবার একটা গভর্নমেন্ট কলেজে পড়েও মনে করো আমাদের ক্লাস করেও রেজাল্ট ভালো করা সম্ভব, সবই সম্ভব। কিন্তু তুমি যে ডিসিশনটা নিজে নিবা সেই ডিসিশন। হ্যাঁ, তুমি ভেক্টর পড়ছো? আচ্ছা, যদি তোমার ভেক্টরের বেসিক ভালো থাকে তাহলে তুমি যে কোনো অধ্যায় করতে পারবা, সমস্যা নেই। ভেক্টর ভেক্টর পড়ো, দেন গতিবিদ্যা পড়ো, দেন নিউটনের বলবিদ্যা পড়ো, এভাবে আস্তে 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 ক্লাস আগায় নাও। ঠিক আছে, আমাদের ক্লাস কিন্তু একটা সময় গিয়ে দেখবা ক্লাসের পাহাড় হয়ে গেছে। তো তুমি যদি আমাদের সাথে আগায় যাইতে পারো তাহলে তুমি দিন শেষে জিতে যাবে। এখন এখন কি করতে হবে, এখন এখন হুশ করো যে তোমার অনেকগুলো ক্লাস জমে গেছে। নিজের মধ্যে এই তাড়নাটা নিয়ে আসো যে আমার অনেকগুলো ক্লাস জমে গেছে, আমার আর পিছনে ফিরে তাকানোর সময় নাই, এখন আমি ধুমসে ক্লাস করে সামনের দিকে আগায় যাব। ঠিক আছে, সবসময় সবসময় এই তাড়নাটা ফিল করবা, তাহলে হবে। এই যে অনেকে একসাথে কথা বলো তো কোনো কথাই শুনতে পাই না। আমি কোন কলেজে পড়ছি? ডিআরএমসি, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, আর আর বাগেরহাট গভর্নমেন্ট হাই স্কুল। বলো। ডিআরএমসি, আচ্ছা। স্থিতরি শোনো, এক এক কলেজের সিলেবাসটা এক এক রকম। কোনো কলেজে যেমন আমাদের রাজশাহীতে প্রত্যেকটা কলেজের সিলেবাসটা হচ্ছে এরকম, ফার্স্ট ইয়ারে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ারে সেকেন্ড ইয়ার পড়ানো হয়। আর কিছু কিছু কলেজে ধরো আমরা তো সারা বাংলাদেশের স্টুডেন্টদের পড়াচ্ছি, তো আমাদের তো ধরো একসাথে এরকম যদি হয় তাহলে আমাদের কি করতে হবে জানো, এক মাসে সবগুলো সাইকেল লঞ্চ করে দিতে হবে, সবগুলো ক্লাস নিয়ে ফেলতে হবে। তো এটা তো সম্ভব হয় না, তো ধীরে ধীরে আগাইতে হয়। তোমার ধরো এমন তো না যে তোমার ওই পরীক্ষায় শুধুমাত্র স্থিতরিতে আছে, তা তো না। স্থিতরিতের সাথে তো আরও অনেকগুলো চ্যাপ্টার আছে, তো যেগুলো চ্যাপ্টার আছে সেইগুলো খুব ভালো করে পড়ে যাও, তাতেই হবে। আমি যখন ইন্টার লাইফে পড়ি তখন তো আমার ফিজিক্স, আমার মনে আছে ডিআরএমসিতে আমাদের 8টা অধ্যায় ছিল, আমি 3টে অধ্যায় পড়ে গিয়ে পরীক্ষা দিছি। ঠিক আছে, ডিআরএমসিতে 8টা অধ্যায় ছিল, আমি 3টে অধ্যায় পড়ে গিয়ে প্রথম সময় পরীক্ষা দিয়েছি, এটা আমার খুব স্পষ্ট করে মনে আছে। ডিআরএমসির হাউসে ছিলাম, হ্যাঁ। আমি ছিলাম শহীদুল্লাহ হাউসে। ও, তোমাদের এখন হাউস টিচার কে আছে? হাউস টিচার রমজান আলী স্যার, আমাদের সময় ছিল শহীদুল্লাহ স্যার আর সেলিম স্যার। আচ্ছা আচ্ছা, পদার্থের গাঠনিক ধর্ম, হ্যাঁ আমি নিব। শুনতে পাচ্ছি না। আচ্ছা, আমি আর কোনো প্রশ্ন বুঝতে পারতেছি না, জড়াই যাচ্ছে সবকিছু। তো শোনো, এবার আমি তোমাদের একটু বলি।
আচ্ছা, সব সময় তো ধরো যে অনেক সময় ক্লাস 2 ঘন্টা হয়ে যায়, তখন তো আনমিউট করা যায় না। এটা শুনলে তো তুমি আমাকে বুড়া বানাই দিবা। আমার এইচএসসি হচ্ছে 13 আর এসএসসি হচ্ছে 11। বলিও না কাউকে। এই মোটিভেশন, তোমাদের এখন মোটিভেশন খাওয়ার সময় হয়নি, আরো দিন যাক তখন মোটিভেশন খাইও। এই যে এটা কিন্তু রেমিয়ান, এই দেখো কই, এই যে এটা রেমিয়ান লোগো, এটা কিন্তু ডিআরএমসির লোগো। হ্যাঁ বলো। আর শুনতে পাচ্ছি না কিছু। ঠিক আছে, টাটা 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 টাটা।